করার পর সেটা চাইলে আমরা ডেটাবেসে স্টোর করতে পারি বা ডিসপ্লে করতে পারি, যাই করার সেটা করো। তো ভেরিয়েবল আমাদের লাগে যখন আমরা কোনো কিছু ভ্যালু স্টোর করতে চাই। ধর আমি চাইছি দুটো নাম্বারের যোগফল, তো তোমাকে প্রথমে কি করতে হবে না, দুটো নাম্বারকে কোনো জায়গায় স্টোর করতে হবে, তারপরেই তুমি সেগুলোকে যোগ করতে পারবে, নাহলে তুমি তো পারবে না। তো সেই নাম্বার দুটো যে আমি কোথাও স্টোর করব, সেই স্টোর করার জন্য কোথায় না র্যামের মেমোরিতে স্টোর করতে হয়। তো মেমোরি স্টোর করার জন্য আমাদের জাভাতে যেটা ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার অনেকগুলো ওয়ে আছে। ভেরিয়েবলের আমরা ভ্যার দিয়ে করতে পারি, লেট দিয়ে করতে পারি, আর একটা কনস্ট দিয়ে করতে পারি, কনস্ট্যান্ট। তো কোনটার কি কাজ বা কোনটা কখন ইউজ করব, তার ডিফারেন্স কি, সেগুলো আমরা ডিসকাস করব। আর তার সাথে সাথে একটা ফাংশন এখানে বলা হয়েছে, যে ফাংশনটার নাম হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টের কি কাজ না, অ্যালার্টের কাজ হচ্ছে যখন পেজ লোড হবে বা পেজে আমরা যখন কোথাও ক্লিক করব তখন কোনো কিছু মেসেজ ডিসপ্লে করানো, পপ আপ মেসেজ। পপ আপ মানে ক্লিক করলে মেসেজটা আসবে, আবার ওকে করলে মেসেজটা চলে যাবে। চলো আগে অ্যালার্টটা দেখে নিই, তারপর আমরা ভেরিয়েবলে যাচ্ছি। 2 6 এখান থেকে আমাদের ভালো করে কনসেন্ট্রেট করতে হবে, কারণ প্রোগ্রামিং এখান থেকেই শুরু হলো আমাদের। সো আমি ভেরিয়েবল ডট এইচটিএমএল, দেন এখানে লিখলাম আমরা এইচটিএমএল। জাভাস্ক্রিপ্ট লেখা যায় কোথায় না, টাইটেলের ভিতরে তুমি স্ক্রিপ্টের ভিতরে লিখতে পারো, আগের ক্লাসে বলেছি, বা বডিতে তুমি স্ক্রিপ্টের মধ্যে লিখতে পারো, অথবা তুমি আলাদা করে একটা ফাইল ক্রিয়েট করে main.js জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে তার মধ্যে তুমি কোড লিখে সেই ফাইলটাকে বডি বা হেডের মধ্যে লিঙ্ক করে দিতে পারো, যেটা তোমার সুইটেবল মনে হয় তুমি সেটাই ইউজ করতে পারো। আমরা এখানে কি হেডের মধ্যে স্ক্রিপ্টে লিখতে পারি, বডি স্ক্রিপ্টে লিখতে পারি, বা আলাদা একটা ফাইলে জাভাস্ক্রিপ্ট ফাইল ডট জেএস নিয়ে তার মধ্যে কোডটা লিখলাম, লেখার পরে সেটাকে আমরা বডিতে লিঙ্ক করলাম। জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার সময় এটা মনে রাখবে যে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার সময় আমরা হেডেও করতে পারি, বাট ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর রুল বলছে যে জাভাস্ক্রিপ্ট সবসময় বডির নিচে তোমরা ডিক্লেয়ার করবে, মানে বডি ক্লোজের উপরে। এতে কি হয় না, পেজের লোডিং যে টাইমটা সেটা অনেকটা ইনক্রিজ হয়, মানে লোডটা খুব তাড়াতাড়ি আমাদের হয়। তো এবার আমি কি করলাম না, আমি এক্সটার্নাল ফাইলে লিখছি না, এটাকে আমি কাট করে দিলাম। আমরা হেডও লিখবো না, তো কাট করে দিলাম। আমরা লিঙ্কও করছি না, কাট করে দিলাম। তুমি যে কোনো একটা করতে পারো। অ্যাডভান্টেজটা হচ্ছে যে তুমি যদি আলাদা জেএস ফাইলে নাও তাহলে কোডটাকে ম্যানেজ করতে সুবিধা হয়। একই ফাইলে এইচটিএমএল, একই ফাইলে তুমি যদি জাভাস্ক্রিপ্ট লেখো, তো যখন কোডটা অনেক বেশি বড় লেন্দি হয়ে যাবে তখন একটা গন্ডগোল প্রবলেম ক্রিয়েট হবে, তুমি সেটাকে ম্যানেজ করতে পারবে না। আচ্ছা ম্যানেজ ভাইয়া, করার আমার একটা কোশ্চেন। হুম, সরি ভাইয়া, আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, ম্যানেজ করার জন্য, যাতে কোডটা আমরা ম্যানেজ করতে পারি তার জন্যই আমাদের এটা ক্রিয়েট করতে হয়, মানে আলাদা করে জেএস ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেটাকে লিঙ্ক করাতে হয়। হ্যাঁ, এবার বলো তুমি। আচ্ছা ভাইয়া, মেইন ডট জেএস যে ফাইলটা, তার আগে যদি আমি একটা স্ল্যাশ সাইন দেই, স্ল্যাশ দিয়ে লিখি, এটাতে কোনো কি অসুবিধা হতে পারে? এটা তো স্ল্যাশ। পাথ, এটা পাথ। পাথ হচ্ছে যখন আমরা লিখি, এখানে তুমি যখন পাথ দিচ্ছ তখন আমরা, তুমি বলছো এখানে স্ল্যাশ দেবে, দিয়ে তুমি ফাইলের নামটা দেবে, তাই তো? জি জি ভাইয়া। কেন আমি স্ল্যাশ একবার মানে মেইন কারেন্ট ডট ফোল্ডার। জেএস দিয়েছিলাম, তখন আমার এটা লিংক হচ্ছিল না। আমি দিচ্ছি কনসোল লক করছি, আসতেছিল না। তারপর এটা দিয়েছি, তারপরও আসতেছিল না। তখন আমি প্রবলেমটা ফেস করছি, স্টিল এখনো প্রবলেমটা হচ্ছে। যেমন মেইন ডট জেএস দিয়েছি, এখন আমি যদি কনসোল লক করি তাহলে ভাই মেইন ডট জেএস এ যা লিখবো সেটাই তো কনসোল লক দেখানোর কথা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আসে না। যখন স্ল্যাশ দিয়েছি তারপর আসছে। স্ল্যাশ দিতেও পারো, নাও দিতে পারো, স্ল্যাশ ইন্ডিকেট করে কারেন্ট ফোল্ডার, তো ইউজ করতে পারো।
বাট না করলে কোনো অসুবিধা হয় না সচরাচর। কেন তোমার ওটা ব্লক করছে বুঝতে পারছি না, আদারওয়াইজ ক্লাস না দিলেও কোনো অসুবিধা হয় না। ঠিক আছে ভাইয়া, পরে দেখাবো তাহলে, আমি তো মোবাইল দিয়ে জয়েন করছি, আরেকদিন দেখ। হুম। চলো এবার ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করব। তো আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var দিয়ে। ভেরিয়েবল x নিলাম, x এর মধ্যে আমরা দিচ্ছি 20। এইবার এই যে ভ্যালুর উপর ডিপেন্ড করে ভেরিয়েবলের টাইপ ডিক্লেয়ার হয়, ডিসাইড করা হয়। var x মানে উপরে যখন মাউস যাচ্ছে দেখো এখানে দেখাচ্ছে উপরে x ইকুয়াল টু নাম্বার। যখন তুমি এখানে লিখবে x ইকুয়াল টু, সাপোজ আমি দীপ লিখছি, এবার x এর উপরে নিয়ে গিয়ে দেখো x ইকুয়াল টু স্ট্রিং, মানে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে স্ট্রিং অটোমেটিক্যালি। আমি এখানে লিখছি ফলস, যেই এবার এর উপরে নিয়ে যাবো দেখাবো আমাকে বুল, দেখো বুলিয়ান। ভেরিয়েবলের টাইপ মানে হচ্ছে তুমি কোন ধরনের ভ্যালু দিচ্ছ তার উপরে অটোমেটিক্যালি ও ডিক্লেয়ার করে নিচ্ছে যেটা কোন ধরনের ভ্যালু স্টোর করবে এবং কতটা মেমোরি নেবে। যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সে কি হয় না, র্যামে একটু জায়গা নেয়, সেই জায়গাটা কতটা হবে সেটা ডিসাইড করে তোমার ভ্যালুর উপর ডিপেন্ড করে। তুমি যদি ক্যারেক্টার নাও একরকম ভ্যালু তোমার ওখানে মেমোরিতে একটা জায়গা নেবে, বাইটের জায়গা নেয়, 4 বাইট বা 6 বাইট বা 8 বাইট, আলাদা আলাদা সাইজ হয়, সেগুলো আমরা পরে আসছি। যখন বুলিয়ান নেবে তার জন্য একটা বাইট অ্যালোকেট হবে, তুমি যখন নাম্বার নেবে তখন একটা বাইট অ্যালোকেট হবে। তো এটা আমরা ভেরিয়েবলের উপর যে ভ্যালুটা দিচ্ছি তার উপরে ডিপেন্ড করে আমার এখানে ডিক্লেয়ার করা হয় যেটা এখানে কি ভ্যালু আমরা স্টোর করেছি। তো যখন নাম্বার দিচ্ছি অটোমেটিক্যালি নাম্বার, সো var মানেই যে কোনো ভেরিয়েবল তুমি দিতে পারো। ধরো এখানে লিখছি 20, দেন var y ইকুয়াল টু 30, আর এখানে লিখছি অ্যালার্ট, অ্যালার্ট এখানে লিখছি আমরা x প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এ যেটা আছে সেটা যোগ করব। ওপেন উইথ লাইভ সার্ভার যেই আমি করব এখানে একটা অ্যালার্ট এলো, দেখো এখানে দেখাচ্ছে এক্স আর ওয়াই এর যোগফল। এক্স এ কত ছিল 20, ওয়াই ছিল 30, দুটোর যোগফল আমাকে 50 এ দেখাচ্ছে। এটা হচ্ছে আমার অ্যালার্ট ডায়লগ। অ্যালার্ট হচ্ছে যে একটা পপ আপ একটা মেসেজ আমার কাছে যখন ক্লিক করব বা পেজ লোড হবে দেখাবে, বা অনেক সময় নেটওয়ার্ক স্লো থাকলে এরকম দেখায় যে প্লিজ ওয়েট আর কিল নাও, এরকম আমাদের দেখায় অ্যালার্টে। স্যালাড হচ্ছে পপ আপ মেসেজ, যখন পেজ লোড হবে বা কোনো কিছুতে ক্লিক করা হবে তখন আমাদের এটা আসে। তো এখানে ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের var কথাটা লিখতে হয়। অনেক সময় দেখে থাকবে যে লেট কথাটা লিখেও আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো এখানে ধরো আমি লেট লিখলাম, ওপেন উইথ লাইভ সার্ভার আমাকে একই রেসপন্স দিচ্ছে। তো তাহলে তফাৎটা কি, লেট আর var এর মধ্যে একটা তফাৎ আছে। তো এটা গেল আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। এবার আসছে ডিফারেন্সটা কি হয় না, যখন লেট দিয়ে তুমি কোনো ভেরিয়েবল কোনো ব্লক লেভেলে ডিক্লেয়ার করবে তখন সেটা সেই ব্লক লেভেলে ইউজ করা যাবে, সেই ব্লকের আউটসাইডে ইউজ করা যাবে না। কি ব্লক লেভেল কি আউটসাইড, চলো একবার দেখা যাক। ধরো এখানে আমরা একটা ব্লক তৈরি করছি, যে ব্লকটার নাম দিচ্ছি, এখানে ব্লক তৈরি করা মানে ফাংশন। তো ফাংশন দিচ্ছি অ্যাড। এই অ্যাড এর ভিতরে আমরা লিখলাম লেট a ইকুয়াল টু 30 বা 20 যেমন দিয়েছিলাম আমরা, এ নয়, আমরা এটা এক্স করছি, x ইকুয়াল টু 20। দেন এর ভিতরে আমরা লিখলাম একটা কন্ডিশন, সাপোজ আমি এখানে দিচ্ছি ইফ x ইকুয়াল টু 20, যদি x এর ভ্যালু 20 হয়, কন্ডিশন চেক করা হচ্ছে x ইকুয়াল টু 20 মানে, বা x এ যেটা আছে সেটা 20 সমান কিনা। যদি হয় আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম লেট y ইকুয়াল টু 30। দেন এবার এইখানে আমরা লিখছি কনসোল ডট লগ বা অ্যালার্ট এক্স প্লাস ওয়াই। এখানে লেট দিয়েছি ফাংশনের ভিতরে, আর একটা দিয়েছি ইফ ব্লকের ভিতরে একটা লেট দিয়েছি। এইবার আমি এই ফাংশনের ভিতরেই এইখানে গিয়ে আবার অ্যালার্ট লিখছি, এই ইফের বাইরে গিয়ে লিখছি এক্স প্লাস ওয়াই। এখানে হবেটা কি, এই এক্সটাকে আমরা ইউজ করতে পারবো এই ফাংশনের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় তুমি এটাকে ইউজ করতে পারো।
কিন্তু এই ওয়াইটা শুধুমাত্র ইফ এর ভিতরে কাজ হবে, এই ইফ এর বাইরে এই এরারটা কিন্তু কাজ হবে না। আমি যদি এখানে লিখি আউটসাইড, এই যে এক্স প্লাস ওয়াই, এখানে যদি ওয়াইটাকে দেখতে চাই তোমাকে বলবে এরার। তো আমরা যদি এটা ওপেন করি, তো আমাকে কিছুই দেখাচ্ছে না। তো আমরা কনসোল ডট লগ দিয়ে অ্যালার্টও না করে আমরা কনসোল ডট লগ করে দেখবো যে কি এরার এলো। তো কনসোল ডট লগ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এটা হচ্ছে যখন আমরা চাই যে কোনো এরার এলো কিনা সেটা দেখার জন্য, এখানে আমি লিখলাম এক্স প্লাস ওয়াই, আর এটাও আমরা কনসোল ডট লগ, কনসোল ডট বেসিক্যালি টেস্টিং পারপাসে আমরা ইউজ করে থাকি। এবার এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করলাম, ইন্সপেক্টে গেলাম, এখানে কনসোলে গেলাম, রিফ্রেশ করলাম, সরি, ও ফাংশনটাকে কল করতে হবে। তো এই ফাংশনের বাইরে গিয়ে আমি লিখলাম অ্যাড, তাহলে তো ফাংশনটা আসবে না, তো অ্যাড দিলাম। তো এখানে দেখো প্রথম 50টা কিন্তু আমাকে দেখাচ্ছে, পরের 50টার ক্ষেত্রে আমাকে একটা এরর দিয়েছে, দেখো ওয়াই ইজ নট ডিফাইন্ড, বলছে ওয়াই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়নি। কেন? ওয়াই তো ডিক্লেয়ার করেছি আমরা। কার ভিতরে করেছো তুমি? ইফ এর ভিতরে। যে ব্লকের ভিতরে করেছো ওই ব্লকের বাইরে তুমি এটাকে ইউজ করতে পারো না। সো লেট বলছে যে ব্লক লেভেল, যখন তুমি কোনো একটা ব্লকে করছো সেই ব্লকেই ওটা ইউজ করা যাবে। ভ্যার মানে এনিওয়্যার। আমি যদি এখানে লেট না করে আমি করতাম ভ্যার, আর এখানেও আমি করতাম ভ্যার, দুটোই আমি করলাম ভ্যার, তাহলে এবার যদি আমি কি করি, দুটোই আমাকে দেখো 50-50 আউটপুট দিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। যখনই আমি এটাকে লেট করে দেব, সো লেট বলছে যে এটা ব্লক লেভেল, এই ব্লকেই তুমি এটাকে ইউজ করতে পারো, এই ব্লকের বাইরে তুমি এটাকে ইউজ করতে পারো না। তাহলে এক্স কে কেন ইফ ইউজ করছে? কারণ এক্স তো এক্স আছে তো মেন অ্যাড এর ভিতরে, তো এটা মেন প্রেজেন্টে আছে, ইউজ করতে পারবে। তো যখন তুমি চাও কোনো একটা ব্লকে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে এবং তার ভ্যালুটা শুধুমাত্র সেই পার্টিকুলার সেকশনটাতেই অ্যাক্টিভেট থাকবে, সেই সেকশনের বাইরে গিয়ে তুমি ভ্যালুটাকে ইউজ করতে দিতে চাও না, তখন তুমি ইউজ করো লেট। আর তুমি যদি চাও যে গ্লোবালি সবাই ইউজ করো ওই ফাংশনের ভিতরে যারা যারা আছে, তখন ডিক্লেয়ার করতে হবে তোমাকে ভ্যার। বোঝা গেছে ডিফারেন্সটা, লেট অ্যান্ড ভ্যার এর তফাৎটা? ভাইয়া কাইন্ডলি আরেকবার একটু জাস্ট এটা সোজা ভাবে বললেই হবে, লেট এন্ড ভার, এটা আরেকবার একটু যদি বলি। লেটের কাজ হচ্ছে যে লেট কোনো একটা ব্লকের ভিতরে কাজ করে, ব্লকের বাইরে কাজ করে না। ব্লক মানে এই যে ইফের এই যে কার্লি ব্র্যাকেট দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্লক, এটা একটা ব্লক। এই ওয়াইটা শুধুমাত্র এই এই যে কার্লি ব্র্যাকেট এর ভিতরেই কাজ করবে, এই ব্র্যাকেটের বাইরে গিয়ে কাজ করবে না। তো আমি এই ব্র্যাকেটের বাইরে গিয়ে যখন এক্স প্লাস ওয়াই করার চেষ্টা করব, তখন আমাকে বলবে এরার, বলবে ওয়াই কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওয়াই হচ্ছে এই লেট হচ্ছে আমাদের ব্লক লেভেল বা ব্লক স্কোপ বলতে পারো। ব্লক লেট শুধুমাত্র অ্যাক্সেসেবল ইনসাইড দ্য ব্লক, ইনসাইড দ্য ব্লক। আর ভ্যার হচ্ছে তোমার ফাংশন স্কোপ, মানে ফাংশনের যে কোনো জায়গাটাকে ইউজ করা যাবে। জি ব্লক ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এবার তুমি যেটা ইউজ করতে চাও, যখন যেটা প্রয়োজন হবে সেটা তোমাকে ইউজ করতে হবে। তুমি যদি চাও যে হ্যাঁ, ডাবল ডাবল ইকুয়াল হচ্ছে কন্ডিশনাল চেক না? হ্যাঁ কন্ডিশন আসছি আমরা পরে, যে ডাবলটা কি কাজ করে সেটা আমরা পরে আসছি। ডাবল ইকুয়াল কি কাজ করে সেটা আমাদের পরে আছে, আমরা সেগুলো পরে ডিসকাস করব। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, দেন এবার হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি হয়? লেট তো আমরা বুঝলাম, ভ্যার তো আমরা বুঝলাম, কনস্ট্যান্ট কি হয়? কনস্ট্যান্ট মানে হচ্ছে যার ভ্যালুটা আমার কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, মানে সবসময় একই ভ্যালু আমরা ইউজ করব। যখন আমরা একই ভ্যালু ইউজ করব, ওর ভ্যালু কিন্তু রিঅ্যাসাইন করা যায় না, রিঅ্যাসাইন করা যায় না। ধরো আমি যদি এখানে ইউজ করি CONST কনস্ট্যান্ট 20,
এরপরে গিয়ে তুমি যদি চেঞ্জ করার চেষ্টা করো যে x ইকুয়াল টু 50 এর ভ্যালুটা চেঞ্জ করার চেষ্টা করছো, তোমাকে এর ভ্যালুটা চেঞ্জ করতে দেবে না। ধরো আমি সিম্পল প্রোগ্রাম করছি, এখানে এটা কেটে দিচ্ছি, শুধু করছি আরেকটা আমরা নিয়ে নিচ্ছি যে লেট y ইকুয়াল টু 50। তো আমি প্রথমে x এর ভ্যালু দিয়েছি 20, এটা আবার আপাতত আমি লেট দিয়ে করছি। x এর ভ্যালু দিয়েছি 20, আবার x এর ভ্যালুটা চেঞ্জ করে করেছি 50। আমাকে এখন এটা যদি আউটপুট দেখো তোমাকে 100 দেখাবে। এটা তুমি ইন্সপেক্টে গিয়ে কনসোলে চলে যাও, কনসোল, তো আমাকে 100 দেখাচ্ছে, এই যে 100। গুড। এইবার তুমি যদি এটা লেট কেটে দিয়ে কনস্ট্যান্ট করে দাও, দেন সেভ করো, তোমাকে দেবে এরর। বলছে কনস্ট্যান্ট ভেরিয়েবলে কখনোই ভ্যালু অ্যাসাইন করা যাবে না নেক্সট টাইম। মানে তুমি x ইকুয়াল টু 50 আর দিতে পারো না। কনস্ট্যান্ট মানে ফিক্সড, 20 তো 20 অল ওভার দ্য প্রোগ্রাম, ওর ভ্যালু ফিক্সড, 20 থাকবে, ওর ভ্যালু তুমি রিঅ্যাসাইন করতে পারো না। কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে যদি কেটে দিই তখন আমাকে আবার দেখাবে ঠিকঠাক, দেখো 70 দেখাচ্ছে। তুমি এই x এর ভ্যালু আর রিঅ্যাসাইন করতে পারবে না। তোমার যদি মনে হয় যে কোনো জায়গায় যে আমার ভ্যালু রিঅ্যাসাইন করার দরকার নেই, কোনো একটা ভ্যালু যেন রিঅ্যাসাইন না হয়, তখন আমাদের ইউজ করতে হয় কনস্ট্যান্ট, যার ভ্যালু কখনোই চেঞ্জ হবে না। বোঝা গেছে var let and constant এর যে কাজগুলো? জি ভাইয়া। তা তুমি কখন কোনটা ইউজ করবে না? তো আমরা ইউজ করব কনস্ট্যান্ট তখনই যখন যার ভ্যালুটা একবার অ্যাসাইন হয়ে গেলে পরে আর চেঞ্জ করব না, তখন আমরা কনস্ট্যান্ট ইউজ করব। দেন লেট কখন ইউজ করব না? লেট আমরা যদি চাই কোনো একটা ব্লকের ভিতরেই শুধুমাত্র ওটা অ্যাক্টিভ হবে, ব্লকের বাইরে যেন ওর ভ্যালুটা না যায়, তখন লেট ইউজ করবে। আর যদি বলো যে সমস্ত জায়গা থেকে ভ্যালু করে ইউজ করতে চাই, তখন var। সো তখন আমরা var দেব। বোঝা গেছে? আর একটা জিনিস হচ্ছে যে কনস্ট্যান্টের ভ্যালু যদি তুমি কিছু না দাও, সাপোজ আমি x ইকুয়াল টু কিছুই দিলাম না, তো তোমাকে এরর দেবে। এই যে এখানে দেখাচ্ছে 1, 1 মিন্স 1 এরর, এখানে একটা এরর আছে। এই যে x কনস্ট্যান্টের ভ্যালু ডিক্লেয়ার মাস্ট বি ইনিশিয়ালাইজ, যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবে সাথে সাথে তোমাকে ওর ভ্যালু দিতেই হবে। আচ্ছা, লেট, যদি আমরা লেট করি, লেটের ভ্যালু যদি না দাও তো নাও দিতে পারো, কিন্তু যখন প্রোগ্রাম রান হবে তোমাকে এক্সেপশন দেবে, মানে তোমাকে এরর দেবে, এক্সেপশন দেবে, এই যে নেন NaN ভ্যালু। আর যদি তুমি var করো তাহলে তখন বলবে আনডিফাইন্ড, আনডিফাইন্ড যদি তুমি ভ্যালু না দাও, নট অ্যাভেলেবল, দ্যাট মিনস নট অ্যাভেলেবল। তো মেন ডিফারেন্স হচ্ছে ওই জায়গাটাই, আমরা var ইউজ করব যখন আমরা চাইছি সব জায়গা থেকে ইউজ করা যায়, লেট হচ্ছে ব্লক লেভেল, আর কনস্ট্যান্ট হচ্ছে যার ভ্যালুটা কখনোই চেঞ্জ করা যাবে না। এই সবগুলোরই কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, আর কিছু কাজ নেই। ভেরিয়েবল ডিক্লেয়ার মানে যার মধ্যে আমরা কিছু স্পেসিফিক ভ্যালু করব, এটা হচ্ছে ফাংশন বলা হয়। অ্যাড বলে এটা একটা ফাংশন, ফাংশনটাকে কল করতে গেলে ওই তোমার ফাংশনের বাইরে গিয়ে শুধু লিখে দিলেই হবে, ওটা চলে আসবে। আমরা পরে দেখবো যে কোনো কিছুতে ক্লিক করলে তারপরে ফাংশনটাকে কল করব, সেটা আমরা পরে দেখব। সো এটা ছিল আমাদের ভেরিয়েবল। আমরা যদি LMS এ যাই, তো এখানে অ্যালার্ট আমাদের বলা হয়েছে, অ্যালার্টের কাজ হচ্ছে যে কোনো কিছু মেসেজ তুমি ডিসপ্লে করতে পারো, এই যে পপ আপ মেসেজ, জাভাস্ক্রিপ্ট প্লেসমেন্ট হেডের মধ্যে দিতে পারি, বডির মধ্যে দিতে পারি, বা তুমি আলাদা ফাইলে গিয়ে লিঙ্ক করতে পারো। এবার এখানে দেখিয়েছে হেডে কিভাবে লিখবে, অলরেডি আমরা দেখেছি। হেডে তুমি কিভাবে বডিতে লিখবে সেটা আমরা দেখেছি, এই যেটা একটু আগে দেখলাম ডকুমেন্ট ডট রাইট এর কাজ, সেটা আমরা দেখেছি। এক্সটার্নাল ফাইলে কিভাবে লিখবে, ওই যে আলাদা করে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আলাদা কোনো ফাইলে লিখে মেনে, এখানে ধর আমি লিখলাম অ্যালার্ট, দেন হ্যালো,
এবার এই ফাইলটাকে তোমাকে এখানে লিঙ্ক করে দিতে হবে, বডির শেষে গিয়ে স্ক্রিপ্ট এসআরসি করে, স্ক্রিপ্ট এসআরসি, দেন ফাইলটার নাম। এটা যখন তুমি রান করবে তোমাকে দেখো হ্যালো কথাটা দেখাবে। এটা হচ্ছে যখন তুমি চাও যে এক্সটার্নাল ফাইলে লিখে সেটাকে লিঙ্ক করবে, এটাকে কমেন্ট করে রাখলাম, এটা এক্সটার্নাল। আর তুমি এই কোডটা কি কপি করে এখানে হেডে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখিয়েছে তোমার এক্সটার্নালে কিভাবে করতে হয়, এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফাইলে কিভাবে করে লিঙ্ক করতে হয় সেটা দেখিয়েছে। তো এক্সটার্নাল স্টেপ 1 বলছে প্রথমে একটা ফাংশন লিখে অ্যালার্ট লেখো বা কোডটা লেখো, তুমি সেটাকে জেএস ফাইলে এক্সটেনশনে সেভ করো, তারপরে হেড অথবা বডির ভিতর, হেডের ভিতরে স্ক্রিপ্ট দিয়ে ওটাকে অ্যাড করে দাও, তারপরে তুমি ইনপুটে বাটনে অন ক্লিকে তুমি ফাংশনটাকে কল করতে পারো। আমি আসছি অন ক্লিকে কিভাবে কল করতে হয়, তাহলে আউটপুটটা এটা আসবে বাটনে ক্লিক করলে। চলো এবার কিভাবে আমরা কোনো বাটনের উপরে ক্লিক করলে ফাংশন কল করতে পারি। এই যে অ্যাড, এই যে আমরা এখানে লিখেছি লেট এক্স ইকুয়াল টু 50, ওয়াই ইকুয়াল টু 50, কনসোল ডট লগ নয়, আমি এখানে দিচ্ছি অ্যালার্ট এক্স প্লাস ওয়াই। এবার আমি চাইছি যে যখন কোনো একটা বাটনে ক্লিক করবে তখন ওটা আমি দেখতে দেব। তো ইনপুট টাইপ আমরা ইউজ করব, ইনপুট টাইপ বাটন অর সাবমিট। বাটনের একটা নাম দেবে তুমি, বাটনের নাম দিলাম ভ্যালু, ক্লিক হেয়ার, দেন এখানে দেবে অন ক্লিক। এখানে অনেক কিছু আছে, অন ব্লার, অন অ্যাবর্ট, অন প্লে, অন ক্লিক, অন ফোকাস চেঞ্জ, অন মাউস এন্টার। আমরা অন ডাবল ক্লিক, ডাবল ক্লিক মানে দুবার ক্লিক করলে আসবে, ডিবিএল ক্লিক। আমি অন ক্লিক দিচ্ছি, অন ক্লিকে গিয়ে আবার ফাংশনটার নাম লিখে দাও, ফাংশনটা ছিল আমার অ্যাড, এই যে অ্যাড। এবার যখন তুমি পেজটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করবে তোমাকে একটা বাটন দেবে, যখন বাটনে ক্লিক করবে তখনই তোমার কাছে রেজাল্টটা দেখাবে। এটা আমরা ক্লিক দিয়েছি, তুমি যদি ডাবল ক্লিক দিতে এখানে পরপর মাউসে দুবার ক্লিক করতে হতো তবে এটা আসতো। তুমি যদি মাউস এন্টার করতে, মাউসটা এর উপরে নিয়ে গেলেই কাজ করবে। মাউস হোভার দিলে কি হবে, নিয়ে গেলে কাজ করবে, বেরিয়ে এলে আবার ওটা চলে যাবে। তো এখানে হোভারটা হবে না, অ্যালার্ট এলে একবার যায় না, ওকে করলে তবে যাবে। তো এখানে আমরা, এটা হচ্ছে ইভেন্ট বলা হয়, ইভেন্ট মানে কোনো কিছু ঘটা, কোনো কিছু হওয়াকে বলা হয় ইভেন্ট। তো ইভেন্ট ঘটাতে গেলে তোমাকে স্ক্রিপ্টের ভিতরে কোন একটা ব্লকের মধ্যে কোডটা রাখতেই হবে। ব্লক মানে কোনো ফাংশন, এটাকে বলছি আমরা ফাংশন, অ্যাড মানে হচ্ছে ফাংশন, এই অ্যাড হচ্ছে আমার ফাংশন। এরপর হচ্ছে ভেরিয়েবল, তিনটে নাম্বার হয়, স্ট্রিং হয়, বুলিয়ান হয়। একটু আগে আমরা তিনটে দেখলাম যে আমরা যখন ভ্যালু দিচ্ছি এখানে দেখাচ্ছে নাম্বার, আবার দিচ্ছিলাম স্ট্রিং। নাম্বার মানে হচ্ছে যে কোনো নাম্বার, 50, 60, 70, 75, 5.2, 6.9, এনি নাম্বার। দেন স্ট্রিং মানে হচ্ছে এনি নেম, এনি ইমেল আইডি, আলফা নিউমেরিক ভ্যালু অর অ্যালফাবেট। কারোর নাম হতে পারে, অ্যাড্রেস হতে পারে, কারোর বাড়ির ঠিকানা হতে পারে, কারোর মোবাইল নাম্বার হতে পারে। মোবাইল নাম্বার আগে আমরা প্লাস সাইনটা দিই, সেটার জন্য প্লাস যদি ইউজ করি তাহলে এটা স্ট্রিং হবে। তো স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশনে সবসময় রাখতে হবে, ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং রাখতে হবে। আর একটা হচ্ছে বুলিয়ান, বুলিয়ান মানে যার মধ্যে ট্রু অথবা ফলস এই দুটো ভ্যালু ছাড়া অন্য কিছু থাকবে না। এখানে যদি আমরা লিখি ট্রু মানে ট্রুই থাকবে, বা ফলস, দুটোর যে কোনো একটা তুমি রাখতে পারো। কখন কাজে লাগে না, আমরা যখন কন্ডিশন চেক করি তখন আমাদের এগুলো খুব কাজে লাগে, ট্রু অ্যান্ড ফলস। তিনটে টাইপ হয়, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান। নাম্বার মানে এনি নাম্বার, দশমিক দেওয়া নাম্বার হতে পারে, দশমিক ছাড়া নাম্বার হতে পারে। স্ট্রিং মানে হচ্ছে টেক্সট বা অ্যালফাবেট নাম্বার দুটো মিলিয়ে হতে পারে। দেন স্পেশাল সিম্বলও হতে পারে, কোনো স্পেশাল সিম্বল যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেগুলো আমার স্ট্রিং। বুলিয়ান ট্রু অথবা ফলস। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করতে হয় দেখিয়েছে, var পার্সন নেম রাকেশ, স্যালারি 28,000, ডকুমেন্ট ডট রাইটে বা নাম স্যালারি দুটো দেখিয়েছে। আমরা পরে আসছি কিভাবে এটাকে ডিক্লেয়ার করব। এরপরে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার দুটো স্কোপ আছে, একটা লোকাল স্কোপ আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ।
লোকাল মানে হচ্ছে যে ভেরিয়েবলটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার সেকশনেই কাজ করবে, আর গ্লোবাল মানে যে হচ্ছে যে কোনো সেকশনে কাজ করবে। এখানে আবার যেন লেট কথাটা না আসে, যে কোনো সেকশন ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। ধরো আমি এখানে নিয়েছি x ইকুয়াল টু 50, y ইকুয়াল টু 50। আমি এখানে আবার উপরে নিলাম লেট a ইকুয়াল টু 60 and লেট b ইকুয়াল টু 90। এখানে ফাংশনের ভিতরে আমরা x আর y দুটোকে যোগ করেছি, আবার আমরা অ্যালার্ট দিলাম, দিয়ে a প্লাস b দুটোকে যোগ করলাম। আর এই ফাংশনের বাইরে গিয়ে আবার আমরা অ্যালার্ট দিচ্ছি, এখানে গিয়েও আমরা এই দুটোই করেছি, এক্স ওয়াই কে যোগ করেছি আর এ আর বি কে যোগ করেছি। সেভ করলাম। এক্স আর ওয়াই ফাংশনের ভিতরে আছে, এই অ্যাড এর ভিতরে। তো অ্যাড এর ভিতরে এক্স প্লাস ওয়াই তো দেখাবেই, কিন্তু এই ফাংশনের বাইরে এইখানে কিন্তু এক্স আর ওয়াই তার ভ্যালুটা দেখাবে না, এইখানে গিয়ে আর ভ্যালুটা দেখাবে না। এটা আমরা অ্যালার্ট না নিয়ে কনসোল ডট লগে করি, যাতে আমরা বুঝতে পারি যে কি এরর এলো। সবগুলোই আমরা কনসোল ডট লগ বেসিক্যালি টেস্টিং করার জন্য, যে ভ্যালুটা আমার ঠিক যাচ্ছে কি যাচ্ছে না, বা কোনো জায়গায় এরর হলো কি এরর হলো না। যখন দেখছি কোনো এরর হচ্ছে না, তখন আমরা কনসোল ডট লগ কেটে দিয়ে ডকুমেন্ট ডট রাইট বা ডকুমেন্ট সরি তোমার অ্যালার্ট, যেটা তোমার মনে হয় তুমি সেটাতে তুমি ভ্যালু ডিসপ্লে করতে পারো। তো 4টে কনসোল ডট লগ, প্রথমটা ঠিকঠাক দেখাবে, প্রথম মানে 100 দেখাবে, পরেরটা 150 দেখাবে, এই পরেরটাতে গিয়ে এরর দেবে, 3 নম্বরটা এরর দেবে। চলো দেখা যাক। তো এখানে আমি ক্লিক হেয়ার করলাম, কনসোলে গেলাম, ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলাম। তো দেখো আমাকে এইটা দেখাচ্ছে, একটা এরর দিচ্ছে, বলছে এক্স ইজ নট ডিফাইন্ড। কোথায় দিয়েছে? লাইন নাম্বার 24 লাইনে বলছে এক্স কে খুঁজে পাওয়া যাচ্ছে না। 24 নম্বর লাইন, এই লাইনটাতে এরর দিয়েছে, বলছে এই এক্স কে পাচ্ছি না। তার কারণ কি? না, তার কারণ হচ্ছে এক্স হচ্ছে ফাংশনের ভিতরে আছে। তুমি যদি এটাকে লেট না করে ভ্যার করতে, সে ফর ভ্যার করলাম, এটাকে আমরা করছি ভ্যার, এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম, রিফ্রেশ করলাম, বা তাও দেখো আমাকে এরর দিচ্ছে, তাও বলছে এক্স নট ডিফাইন্ড। তুমি লেট নাও আর ধরি নাও, যাই নাও, যখন কোনো একটা ফাংশনের ভিতরে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, ওই ফাংশনের বাইরে থেকে ওই ভেরিয়েবলটাকে আর ইউজ করতে পারো না। এই ফাংশনটার বাইরে আর এই এক্স কে এর কোনো অস্তিত্ব নেই, এর ভিতর বাইরে নেই। কিন্তু উপরে এই যে এ আর বি করেছি, এটা হচ্ছে গ্লোবাল। গ্লোবাল মানে ফাংশনের বাইরে, এখানে এটা যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো, এখানে ইউজ করতে পারো, বা এখানে আরো একটা ফাংশন তুমি ধরে নিয়েছো, আরো একটা ফাংশন ধরো সাবস্ট্রাক্ট নাম দিলাম, এখানে তুমি কিন্তু কনসোল ডট লগে এ প্লাস বি ইউজ করতেই পারো, কোনো প্রবলেম নেই, দেবে তোমাকে। কারণ এরা হচ্ছে গ্লোবাল, এই দুটোকে বলছি আমরা গ্লোবাল। গ্লোবাল মানে হচ্ছে প্রোগ্রামের যে কোনো ফাংশন যে কেউ এখানে ইউজ করতে পারে। আর লোকাল মানে হচ্ছে শুধুমাত্র সেই ফাংশনটা ইউজ করতে পারে, ফাংশনের বাইরে কেউ ইউজ করতে পারে না। এটাকে বলছে লোকাল স্কোপ। বোঝা গেছে লোকাল আর গ্লোবাল স্কোপটা কি হয়? লোকাল স্কোপ এবং আর এরপরে আসছে আমাদের অপারেটর। সেটা গেল, এতগুলো গেল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, কনস্ট্যান্ট, লেট, ভ্যার। তো তুমি ভ্যার ইউজ করবে। এবার যেটা মেন দরকার ভেরিয়েবলের পর, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর কি আছে না, লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর আগে সহজ থেকে শুরু করি, অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক কি হয় না, যোগ গুণ বিয়োগ ভাগ, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক যোগ গুণ বিয়োগ ভাগ, এই যেমন এখানে দিয়েছে ভেরিয়েবল নাম্বার 1 ইকুয়াল টু 15, নাম্বার 2 ইকুয়াল টু 4। এবার আমরা করছি ডকুমেন্ট ডট রাইট, কোনো কিছু এইচটিএমএল এ দেখানোর জন্য ডকুমেন্ট ডট রাইট লিখতে হয়। অ্যাডিশন অফ টু নাম্বার
বলে নাম্বার 1 প্লাস নাম্বার 2 কি হবে 15 আর 4 19 দেখাবে। তারপরে করেছে নাম্বার 1 মাইনাস নাম্বার 2, 15 আর 4 বাদ দিলে 11, দেন 15 আর 4 গুণ করেছে 60, 15 থেকে 4 যদি ভাগ দিই ভাগ ফলটা দেখাবে, মানে দশমিকে 15 দিয়ে ভাগ করলে কত হয় 3 4 12, তাহলে নিচে কত হলো 3 এলো, আবার দশমিক বসলে একটা শূন্য এলো, তারপরে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 5 মানে 3.75। দেন নাম্বার 1 পার্সেন্টেজ, নাম্বার 2 এটাকে পার্সেন্টেজ বলে না, এটাকে বলে মডিউলাস অপারেটর, মড অপারেটর বা মডিউলাস। মডিউলাসের কাজ হচ্ছে ভাগশেষ বের করা, রিমাইন্ডার রিমাইন্ডার ভাগশেষ। তো 15 কে যদি 4 দিয়ে ভাগ করো, তো 4 দিয়ে ভাগ করলে 4 3 12, নিচে পড়ে রইল 3, তাহলে এ বলবে 3 ভাগশেষ, ভাগশেষ। প্লাস প্লাস নাম্বার 1, প্লাস প্লাস আগে থাকলে কি হয় না ভেরিয়েবলের ভ্যালুটা 1 বেড়ে যায়, প্লাস প্লাস নাম্বার 1 মানে 15 ছিল 16 হয়ে যাবে, মাইনাস মাইনাস নাম্বার 2 মানে নাম্বারটার আগে মাইনাস মাইনাস মানে 1 কমে যাবে, মানে 3 হয়ে যাবে। তো এটা দেখাবে আমাকে 19, এটা দেখাবে আমাকে 11, এটা 60, এটা দেখাবে 3.75, এটা দেখাবে আমাকে 3, এটা দেখাবে আমাকে 14, এটা দেখাবে আমাকে 3। চলো দেখে নাও 19 11 60 3.75 3 ভাগশেষ 16, আর এটা হচ্ছে 3, তার প্লাস প্লাস করে 15 থেকে 1 বেড়েছে। তো এগুলো হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিকে কি হয় না প্লাস মাইনাস ইনটু ডিভাইড মডিউলাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, এগুলোকে ইউনারি অপারেটরও বলা হয়। প্লাস প্লাস আগে থাকলে কি হয়, প্লাস প্লাস পরে থাকলে কি হয়, সেগুলো আমি পরে ডিসকাস করছি। এগুলোকে ইউনারি অপারেটরে প্রিফিক্স এন্ড পোস্টফিক্স এই দুটো নামে ডাকা হয়, প্রিফিক্স এন্ড পোস্টফিক্স। তো তাহলে তুমি যখন কোনো কিছু যোগ গুণ বিয়োগ ভাগ করতে চাইছো, তো ধরো আমি অ্যাডের এখানে কেটে দিচ্ছি এগুলোকে সব, কনসোল ডট লগ আর করছি না, আমি অ্যালার্ট দিয়ে করছি। অ্যালার্ট দেখাতে চাই এক্স প্লাস ওয়াই, তো এখানে আছে এগুলো কেটে দিলাম। তো এক্স প্লাস ওয়াই দিলে কি হবে না 50 আর 50 এর যোগফল দেখাবে, তারপরে আবার অ্যালার্ট দিলাম, এখানে 50 নয়, এখানে আমি দিচ্ছি 10, আর এখানে দিচ্ছি 60, তারপরে আবার অ্যালার্ট দিচ্ছি। তুমি ডকুমেন্ট ডট রাইটও লিখতে পারো। তো প্লাসের পরে আমরা মাইনাস দিলাম, মাইনাসের পরে আমরা গুণ দিলাম, গুণের পরে আমরা ভাগ দিলাম, ভাগের পরে আমরা পার্সেন্টেজ মডুলাস দিলাম, তারপরে আমরা প্লাস প্লাস করলাম, প্লাস প্লাস এক্স, তারপরে আমরা করলাম মাইনাস মাইনাস ওয়াই। তো এটা কত দেবে আমাকে 14, তো এখানে কমেন্টে লিখে রাখছি এটা 14। এটা কত দেবে আমাকে 6, 6, কারণ 10 থেকে 4 বাদ দিলে 6ই হয়। এটা কত দেবে গুণ 40, 4 10 40। এটা কত দেবে 4 ভাগ করো, 4 দুগুণে 8, আর গেল না 2, আর তাহলে দশমিক বসলে শূন্য নামলো, তাহলে 20 হলো, 5 4 20 মানে 2.5। এটা কত দেবে না 4 দুগুণে 8, আর ভাগ গেল না, নিচে 2 পড়ে রইলো। আর এটা কত দেবে না 10 এর সঙ্গে 1 বেড়ে 11 হবে। আর এটা কত দেবে না 4 এর সঙ্গে 1 কমে গিয়ে আমাকে 3 দেবে। তুমি এটা বাটনে ক্লিক করলে আমাকে দেখাবে ওপেন লাইভ সার্ভার, বাটনে ক্লিক করো। তো প্রথমে দেখাচ্ছে 14, পড়ে যাই দেখি 14, ঠিক আছে, ওকে করো। পরের অ্যালার্ট এলো 6, 6, তারপরে কত হলো না 40, 40, 2.5, 2.5, দেন 2, হ্যাঁ 2, দেন 11, 11, দেন 3, দেন 3। বোঝা গেছে এই অপারেটর গুলো, অ্যারিথমেটিক যে অপারেটর সেগুলো বুঝতে পেরেছো, যোগ গুণ বিয়োগ ভাগ, পার্সেন্টেজ বা মডুলাস, প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস। না এরপরে আমরা বাকি যে অপারেটর আছে এটা আমরা দেখলাম। অ্যারিথমেটিক অপারেটরের পর কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন মানে দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে, কম্পেয়ার করা। যেমন এখানে একটা ইকুয়াল আর দুটো ইকুয়ালের মধ্যে তফাৎ কি না একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট,
অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ডান দিকের ভ্যালুটা বাঁ দিকের যে ভেরিয়েবল বা যেটা আছে তার মধ্যে চলে যাবে। আমরা অঙ্ক যখন করতাম a ইকুয়াল টু 50, তার মানে a এর মান হচ্ছে 50। এখানেও আমরা করেছি x ইকুয়াল টু 10, তার মানে x এর মান হচ্ছে 10। আর যদি আমরা এরকম করি যে x ইকুয়াল টু 10, এটাকে বলা হয় কম্পারিজন অপারেটর। ও সবসময় রিটার্ন দেবে ট্রু অথবা ফলসে, হয় বলবে সত্যি, না হলে বলবে মিথ্যা। আমি বলতে চাইছি এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 10 এর সমান সমান। তা আমরা যদি এগুলোকে কমেন্ট করে দিই, পুরোটাকে করলাম কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, তাহলে এটা অ্যালার্টের মধ্যে আমরা লিখছি আপাতত অ্যালার্ট। সো যদি লিখি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই, আমাকে কি বলবে না ফলস। ও বলবে এক্স এর আর ওয়াই এর ভ্যালু দুটো কি সমান, এক্স এন্ড ওয়াই বোথ আর ইকুয়াল, both are equal is comparison, always return true or false. So if you write like server run this one, so it is returning false, বলছে না false। যদি y এর ভ্যালু 10 হয়ে যায়, now it will return true, হ্যাঁ true। তো কম্পারিজন অপারেটর অলওয়েজ রিটার্ন ট্রু অর ফলস ভ্যালু। তো এই জন্য আমাদের এগুলো ইউজ করা হয় যখন আমরা কোনো কন্ডিশন চেক করে থাকি, যখন ইফ, সুইচ কেস, এই সমস্ত জায়গায় আমাদের এই এই ইকুয়াল টু ইউজ করা হয়। তো এখানে 4 রাখলাম। দেন গ্রেটার দেন, আমি যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, মানে বলছি এক্স ওয়াই এর থেকে বড়, বলবে হ্যাঁ ট্রু, এক্ষেত্রে বলবে ট্রু। যদি এখন ওয়াই এর ভ্যালুটা আমরা 10 করে দিই তখন বলবে ফলস, কেন? এক্স ওয়াই এর থেকে বড় না, দুটো তো সমান। আমি যদি বলি গ্রেটার দেন ইকুয়াল টু, বলবে হ্যাঁ ট্রু। যদি এখানে করি 15, বলবে হ্যাঁ ট্রু। সরি, এখানে যদি এখন 9 করি, হ্যাঁ বলবে ট্রু। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু নয়, ইকুয়াল মানে হচ্ছে ভ্যালুটা সমান হবে, সমানের সময় কন্ডিশন চেক করবে। সো গ্রেটার দেন, এখানে আমরা আগের মতো করি তো 4, বলছে হ্যাঁ ট্রু। লেস দেন আর লেস দেন ইকুয়াল টু, সো লেস দেন ওয়াই, বলবে ফলস। এখানে তুমি গ্রেটার দেন ইকুয়াল টু ইউজ করতে পারো, এই ক্ষেত্রে ট্রুই আসবে। লেস দেন ইকুয়াল টু তুমি ইউজ করতে পারো, এখানে ফলসই আসবে যেহেতু ভ্যালুটা তোমার ছোটই আছে, ইকুয়াল টু নয়, সরি লেস দেন ইকুয়াল টু। দেন নট ইকুয়াল টু, আমি বললাম এক্স নট ইকুয়াল টু ওয়াই, নট হচ্ছে এক্সক্লামেটরি মার্কস। নট ইকুয়াল টু মিনস এক্স এর ভ্যালুটা ওয়াই এর ভ্যালুর সঙ্গে সমান নয়, বলবে ট্রু। তখন ফলস হবে যদি এখন ওয়াই এর ভ্যালুটা তুমি 10 করে দাও, এখন বলবে ফলস। আর আমি বলছি এক্স আর ওয়াই সমান নয়, কিন্তু এক্স আর ওয়াই তো সমান। তো নট ইকুয়াল টু মিনস যে এই দুটো ভ্যালু সমান নয়। এগুলো হলো আমাদের কম্পারিজন অপারেটর। সো গ্রেটার ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। বুঝতে পেরেছো এগুলো? এটাকে আমি কমেন্ট করে দিলাম। সো অপারেটর গ্রেটার দেন, লেস দেন, এটাকে বলছি আমরা কম্পারিজন অপারেটর। নাও লজিক্যাল অপারেটর, এই লজিক্যাল অপারেটরকে শর্ট সার্কিট অপারেটরও আমরা বলি, শর্ট সার্কিট অপারেটর। দুটো অ্যান্ড, এই যে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর। অ্যান্ড মিনস বোথ ভ্যালু তোমাকে ট্রু হতে হবে, বোথ কন্ডিশন বা বোথ ভ্যালু তোমাকে ট্রু হতে হবে, তবেই তোমাকে বলবে যে হ্যাঁ এটা ঠিক। ধরো আমি এখানে একটা দুটো ভেরিয়েবল নিলাম, সো ভ্যার x ইকুয়াল টু 50, ভ্যার y ইকুয়াল টু 20, ভ্যার z ইকুয়াল টু
30। আমি অ্যালার্টে দিচ্ছি x greater than y and a y x greater than z। দুটো কন্ডিশন, এটা লজিক্যাল অপারেটর, দিস ওয়ান লজিক্যাল অপারেটর। এখানে বলছি x, হ্যাঁ x এটা ট্রু, এই রিটার্ন দিচ্ছে আমাকে ট্রু, and x গ্রেটার দ্যান z, x z এর থেকে বড়, বলছে হ্যাঁ ট্রু। আমাকে আউটপুটে কি দেখাবে না ট্রু, দুটোই ট্রু হতে হবে। and যেহেতু ইউজ করেছি, সেটা যদি আমরা এখন লাইভ সার্ভারে অন করি আমাকে বলছে ট্রু। আচ্ছা ধরো আমি এখানে z এর ভ্যালুটা করে দিয়েছি 60, এবার x গ্রেটার দ্যান y, x কি y এর থেকে বড়, বলছে হ্যাঁ, তো এটা ট্রু। রিটার্ন করে, লজিক্যাল অপারেটর অলওয়েজ রিটার্ন ট্রু এন্ড ফলস। x গ্রেটার দ্যান z, x z এর থেকে বড়, ফলস। একটা ট্রু একটা ফলস, ওভারঅল রেজাল্ট কি হবে, ফলস। দুটোই তোমার ট্রু হতে হবে, একটা ফলস হলেও হবে না। এটা তুমি যদি দেখো তোমাকে রেজাল্ট দেবে ফলস। সো এন্ড মিন্স বোথ বোথ কন্ডিশন তোমাকে ট্রু হতেই হবে, শুধুমাত্র ট্রু ট্রু হলেই ট্রু, আদারওয়াইজ ফলস। একটা ফলস হলে ফলস, দুটো ফলস হলেও ফলস। আর এইটাই যদি আমরা এখন অ্যালার্টে লিখি এক্স গ্রেটার দেন ওয়াই, কি বলবে না ট্রু, অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড, এটা আমার ছিল এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড। প্রথম ক্ষেত্রে এটা ট্রু হয়েছিল ফলস হয়েছিল, এটাও তো, এটাও ট্রু এটা ফলস, অ্যান্ড এর জায়গায় আমরা ইউজ করলাম দুটো ভার্টিক্যাল লাইন, দ্যাট ইজ অর। অর অর মিন্স দুটোর যে কোনো একটা ঠিক হলেই হবে। প্রথমটা ঠিক হয়েছে, প্রথমটা ট্রু, হ্যাঁ, তো আমাদের রেজাল্ট কি আসবে, ট্রু। দুটোর যে কোনো একটা ট্রু হলেই হবে, এটা ট্রু হোক বা এটা ট্রু হোক। তো এটা আমার, এটা অ্যাকচুয়াল রেজাল্ট দেবে, সেকেন্ডারটা ট্রু, প্রথমটা দিচ্ছে আমাকে ফলস, পরেরটা দিচ্ছে আমাকে ট্রু। কারণ অর অথবা, আমাদের যখন পরীক্ষার হলে পড়ে এটা অথবা এটা, তো দুটোর যে কোনো একটা তুমি করো, তুমি কি দুটোরই আনসার দাও না, তোমার যদি বলে এটা এবং এটা, তোমার দুটোরই আনসার করে আসতে হবে। সেটা হচ্ছে এটা এবং এটা, মানে এটা এবং এটা দুটোই ঠিক হতে হবে। আর এটা আসলে হচ্ছে এটা অথবা এটা, যে কোনো একটা ঠিক হলেই হবে। তার মানে দুটো ট্রু, একটা ট্রু হলে ট্রু, দুটো ফলস হলে ফলস হবে, আদারওয়াইজ ট্রু। সেটা হচ্ছে অ্যান্ড অর, বোঝা গেল, অ্যান্ড অর। লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ভ্যালু অ্যাসাইন করার জন্য, এই যে ইকুয়াল টু আমরা ইউজ করেছি, এটাকে বলছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটাকে কমেন্ট করলাম আমি, মাল্টি লাইন কমেন্ট। সো var x equal to 20, var y equal to 30, এবার লিখলাম x প্লাস ইকুয়াল টু y অ্যালার্ট x। এখানে এই যে ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার মানে হচ্ছে দিস মিনস x ইকুয়াল টু x প্লাস y। তুমি x ইকুয়াল টু x প্লাস y ও লিখতে পারো বা x প্লাস ইকুয়াল টু y লিখতে পারো। তার মানে x এর ভ্যালু হবে 50, যদি তুমি এটা রান করো তোমাকে দেখাবে 50, সো লুক 50। So x plus equal to y means x equal to x plus y। আচ্ছা এবার আমি যদি করি x minus equal to y, তাহলে কত রেজাল্ট হবে, কে বলবে, x minus equal to y, x minus equal to রেজাল্ট কি আসবে,
এক্স মাইনাস ইকুয়াল টু মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এবার বলো তো এক্স ইকুয়াল এক্স 20 মাইনাস হবে ওয়াই না ভাইয়া? 20 হবে না ভাইয়া? কেন 20 হবে আমাকে লজিক্যালি বোঝাও। এক্স আচ্ছা, মাইনাস ইকুয়াল টু ওয়াই মাইনাস মানে ইকুয়াল টু এক্স মাইনাস এক্স, ওয়াই। হ্যাঁ এক্স ইকুয়াল টু যেটা হচ্ছে ওয়াই ও এক্স যদি আমি 20 ধরি তাহলে ওয়াই ও 20 হবে। আর যদি মাইনাস হয়, যদি মাইনাস হয় তাহলে 10 হয়। বা যেহেতু মাইনাস ইকুয়াল টু, আমরা বড়টাকে কনসিডার করব। হুম, মানে তুমি এখানে এখানে এই যে করছি এই এই লাইনটা আমাকে বলো 20 নম্বর লাইনে আমি লিখেছি এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই মানে এক্স ইকুয়াল টু 10 এক্স হবে মাইনাস। তাহলে ভাইয়া, ভাইয়া 10 হবে তাহলে। এক্স এর মান কত আগে আমাকে বলো, এক্স এর মান কত? 20। এক্স এর মান কি সত্যি 20? এই লাইনটা কে ধরবে? এখানে এক্স এর মান 50 হয়েছিল না? এখানে কি এক্স এর মান 50 হয়েছিল? এখানে আমরা করেছিলাম না ও এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এখানে তো চেঞ্জ হয়ে গেছে, এক্স এর মান নতুন মান কত হয়েছে? 50। তাহলে এক্স ও এর মান আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা। 50, 50 মাইনাস ওয়াই এর মান কত না 30, তাহলে অ্যান্সার কত আসবে? 20। 20। তো তুমি যদি এটাকে রান করো তোমাকে 20 দেখাবে। আর যদি এই লাইনটা না করি, এই লাইনটা ধরো কমেন্ট করে দিচ্ছি, এইবার বলো তো কত মান হবে? এক্স এর মান কত, ওয়াই এর মান কত? এখন এক্স কত? এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই মানে এটা মনে রেখো এক্স মাইনাস ওয়াই। এক্স এর মান কত? এক্স এর ভ্যালু কত? এই লাইনটা নেই, ধরে নাও এই লাইনটা নেই। ভাইয়া আগে যদি মাইনাস আসে, মাইনাস যদি 10 আসে ভাইয়া, ওই ক্ষেত্রে কি করতে হয়? -10 কে আমরা কি ওটা ভুলে গেছি, -10 আসলে। চলে আসবে। তো এক্স এর মান 20 আর ওয়াই এর মান 30, তো অ্যান্সার হবে -10। দেখো -10, কোনো প্লাস প্লাস কিছু হবে না, যেটা রেজাল্ট সেটাই আসবে, -10 তো -10। বুঝতে পারলে? কিন্তু ভাইয়া আমি চাই যে কখনো -10 মাইনাস ফিগারটা আসবে না, সেই ক্ষেত্রে কোন ফাংশনটা লিখতে হবে? না, তার জন্য আমাদের রাউন্ড ফাংশন আছে, সরি অ্যাবসলিউট এবিএস, এবিএস বলে আছে। এক্স এর আগে জি জি আমরা শুধু লিখে দেবো এবিএস, অ্যাবসলিউট ভ্যালু। জি, তার জন্য বুঝতে পারছি। ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে। এখন যদি তুমি এটাকে রান করো তাহলে তোমাকে মাইনাসটা দেখাবে না, এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু দেখাবে, এক্স এর অ্যাবসলিউট ভ্যালু। কি হলো? জি ভাইয়া বুঝতে পারছি। তো মাইনাস তুমি তখন দেখতে পাবে না। জি, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। অ্যাবসলিউট এটা হচ্ছে ম্যাথ, ম্যাথ ডট এবিএস। এবার তুমি গিয়ে দেখো, যখন তুমি ক্লিক করবে তোমাকে আর মাইনাস দেখাবে না, শুধু 10 দেখাবে। তো এটা পরে ফাংশনে আমরা যাচ্ছি না, ম্যাথ ট্যাথে আমি এখন যাচ্ছি না, পরে আছে তোমাদের এই ফাংশন গুলো। আমি এখন আপাতত অপারেটর গুলো বোঝানোর চেষ্টা করছি। যখন তুমি চাইছো যে এক্স আর ওয়াই এর যোগফল, সেটা যোগ করে এক্স এর মধ্যে স্টোর করবে, তো তুমি লিখতে পারো যে এক্স এর মধ্যেই আমরা রাখবো এক্স আর ওয়াই এর যোগফলটা, তুমি লিখতে পারো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, সিম্পল যেমন আমরা অঙ্কে করেছি। বা তুমি ওটা এটা ছোট করে এইভাবে লিখতে পারো এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, দুটোর একই মানে। তুমি যদি বলো এক্স আর ওয়াই এর বিয়োগ করব, করে যে বিয়োগফলটা হবে সেটা আমি ওয়াই এর মধ্যে রাখবো, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বা এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর বিয়োগ হলো, বিয়োগ হওয়ার পর বিয়োগফলটা ওয়াই এর স্টোর হলো, বা এটা তুমি এইভাবে করতে পারতে ওয়াই মাইনাস ইকুয়াল টু এক্স, এটা ওয়াই মাইনাস এক্স, সরি। তো যখন তুমি চাইছো যে এই দুটো যোগ করে রাখবো, তুমি এইভাবে করতে পারো বড় ভাবে, বা তুমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারো। যখন গুণ করব, সাপোজ আমি চাইছি যে এক্স আর ওয়াই এর গুণ করব, করে গুণফলটা এক্স এর মধ্যে স্টোর করব,
তো সিম্পল লিখবি এক্স ইন্টু ইকুয়াল টু ওয়াই, এক্স ইন্টু ইকুয়াল টু ওয়াই। দ্যাট মিনস এক্স এর যে ভ্যালুটা আছে তার সঙ্গে ওয়াই এর ভ্যালুটাকে গুণ করব, করে গুণফলটা আবার এক্স এর মধ্যেই রাখবো, তাহলে এটা আমাদের আউটপুটে দেখাবে 600, এটা দেখো 600। তুমি যদি বলো ওয়াই আর এক্স এ দুটো ভাগ, এক্স আর ওয়াই ভাগ করে ভাগফলটা তোমার ভাগ দিয়ে দেবে, যদি তার ভাগ শেষ বের করতে তো পার্সেন্টেজ দিয়ে দেবে। এগুলোকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝলে না বুঝতে পারোনি, ডিফিকাল্ট লাগছে? বাকিদের কি খবর, বাকিদের কি ডিফিকাল্ট লাগছে? বাকিরা কি বুঝতে পেরেছো না বাকিদের ডিফিকাল্ট লাগছে? বাকিরা সব কোথায়, চুপচাপ আছে না সব ডিসকানেক্ট হয়েছে? তা আছে মাইদুল, মিশর, সঞ্জিদা, শাহিন, তোমরা বুঝতে পেরেছো কি বলো? স্যার এখন তো বোঝা যায়, কিন্তু কাজ করতে গেলে প্রবলেম গুলো বের হবে। আচ্ছা ঠিক আছে, কাজগুলো করবে, এখানে কোড দেওয়া আছে। এরপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর, এটাকে টার্নারি অপারেটর বলে, টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটর কিভাবে কাজ করে? এখানে এটা কন্ডিশনাল বলছে বাট অ্যাকচুয়ালি এটা টার্নারি অপারেটর। তখন তুমি সিঙ্গেল লাইন কোনো কন্ডিশন চেক করতে চাও, ধরো আমি বলেছি যে একটা নাম্বার, আমি এখানে একটা নাম্বার নিয়েছি where x equal to 20 বা 25, আমাকে বলেছে নাম্বারটা ইভেন নাম্বার না অড নাম্বার বলো, মানে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা তোমার চেক করতে বলা হয়েছে। বা কারোর একটা এজ আছে, যে এজটা 18-র বেশি হলে লিখবো যে হ্যাঁ তুমি ভোট দিতে পারবে, কম হলে বলবো তুমি ভোট দিতে পারবে না। তো কিভাবে চেক করব? তো কন্ডিশন চেক করার জন্য আমরা কন্ডিশনাল অপারেটর, সিঙ্গেল লাইন কন্ডিশন, তো টার্নারি অপারেটর কিভাবে খেয়াল হয় দুটো, একটা হচ্ছে কোশ্চেন মার্ক আর একটা হচ্ছে কোলন, এই দুটো মনে রাখতে হবে, কোশ্চেন মার্ক অ্যান্ড কোলন। তো কোশ্চেন মার্ক মানে হচ্ছে ট্রু, কোলন মানে হচ্ছে ফলস। ট্রু হলে কোশ্চেন মার্কের পরে লেখো কি দেবে তুমি, না ইভেন নাম্বার, আর কোলনের কি দেবে, অড নাম্বার। কন্ডিশন, এবার প্রথমে দিতে হবে কন্ডিশন। আমি বললাম এক্স এর ভ্যালুটা যদি গ্রেটার দেন, সরি, এক্স এর যে ভ্যালুটা সেটাকে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা যদি 0 হয়, এক্স মড 2 ইকুয়াল টু 0, এক্স কে 2 দিয়ে ভাগ করব, করে যদি ভাগশেষটা 0 হয়, যদি হয় হ্যাঁ তাহলে বলবো ইভেন নাম্বার, যদি না হয় বলবো অড নাম্বার। তো এখানে এক্ষেত্রে আমাকে বলবে অড নাম্বার। তুমি যদি এটা লাইভ সার্ভারে করো তোমাকে বলছে অড নাম্বার। আমি যদি এখানে এটাকে 20 করে দিই আমাকে বলবে ইভেন নাম্বার, কারণ 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20, নিচে 0 পড়ে রইলো, এটা হচ্ছে ভাগ করে ভাগশেষ বের করলে 0, 0 কি 0 সমান, হ্যাঁ 0 0 সমান। আর যদি আমরা এখানে 25 করি, তো 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 12 দুগুণে 24, নিচে পড়ে রইলো 1, তাহলে ভাগশেষ কি বের করলো, না ভাগশেষ বের করলো 1, 1 আর 0 কি সমান, না সমান নয়, তো তখন বলছে অড নাম্বার। তো প্রথমে দিতে হবে তোমার কন্ডিশন, দেন কোশ্চেন মার্ক, সরি হ্যাঁ কোশ্চেন মার্ক, দেন এটা মানে ট্রু, ট্রু হলে কি হবে, দেন কোলন, ফলস হলে কি হবে, ট্রু ফলস, কোশ্চেন মার্ক মিন ট্রু, কোলন মিন ফলস। যেমন আরেকটা যদি আমরা এখানে প্রোগ্রাম করি, এটা একটুখানি অন্যরকম প্রোগ্রাম। ধরো আমাকে বলা হয়েছে যে একটা ইয়ার দেওয়া হয়েছে, var ইয়ার, যেটাকে বলা হয়েছে যেটা লিপ ইয়ার কিনা তোমাকে চেক করতে বলা হয়েছে, 1800 সাল দিয়ে দিলাম। লিপ ইয়ারের ফর্মুলা কি আগে জানতে হবে। লিপ ইয়ার মানে যে বছরে ফেব্রুয়ারি মাস একদিন বেশি হয়, প্রত্যেক 4 বছর ছাড়া ছাড়া আসে, ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, এটাকে বলা হয় লিপ ইয়ার। তো আমরা যখন একটা হয়তো ফর্ম ফিল আপ করছি, কেউ হয়তো লিপ ইয়ার দিয়েছে, অটোমেটিক্যালি ডেট কলমে যে ডেট বলে যে ড্রপ ডাউন লিস্টটা, সেখানে 29 দিনে দেখাতে হবে তোমাকে। তো তার আগে তোমার চেক করে নিতে হবে যে ইয়ারটা দিচ্ছি সেটা লিপ ইয়ার কিনা, আর অন্য দিনগুলো 28 দিনে দেখাতে হবে। তো লিপ ইয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয়, লিপ ইয়ার ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে ইয়ারটাকে
ভাগ করতে হবে 4 দিয়ে, দেখতে হবে তার ভাগশেষ শূন্য আছে কিনা, এবং ইয়ারটাকে ভাগ করতে হবে 100 দিয়ে, দেখতে হবে তার ভাগশেষ শূন্য হচ্ছে না। যদি এই দুটোর কন্ডিশন না হয়, তখন আমাকে কি করতে হবে না, ইয়ারটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। এটা আবার ম্যাথামেটিক্যালি আমরা রুলে যাই। আমাদেরকে বলা হয়েছে লিপ ইয়ার ক্যালকুলেট করতে গেলে যদি কোনো ইয়ারের শেষে 1-এর বেশি শূন্য থাকে, তখন সেটাকে 400 দিয়ে ভাগ করে দেখবে, যদি ভাগশেষ শূন্য হয়ে যায়, মানে ভাগশেষ যদি ভাগ যদি মিলে যায়, তাহলে সেটাকে তুমি লিপ ইয়ার বলো। যদি 1-এর বেশি শূন্য থাকে তাহলে তোমাকে 400 দিয়ে ভাগ করতে হয়। আর যদি 1-এর থেকে কম, মানে 1-এর মানে একটা শূন্য থাকে, তখন 4 দিয়ে ভাগ করতে হয়। দেখতে হয় 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ মিলে যাচ্ছে কিনা, মানে কোনো ভাগশেষ থাকছে না। যেমন 2020 সাল, 2020 সাল লিপ ইয়ার, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, কারণ শেষে একটা শূন্য আছে। 4-5 20, 4-5 20, দুটো মিলে গেছে বলে একটা শূন্য বসিয়ে দেবো, বা 505। তো 4 দিয়ে ভাগ করে দিলাম। যদি এখন সালটা থাকতো 1800, 1800 সালকে তুমি যদি এখন 4 দিয়ে ভাগ করো, মিলে যাবে। কেন মিলবে না, 4-4-এ 16, 2 নিচে নামলো, 20 না হলো, 4-5-এ 20, হ্যাঁ মিলে যাচ্ছে 450। তাহলে কি 18 সাল লিপ ইয়ার না? যখনই দুটো শূন্য থাকবে তো 400 দিয়ে ভাগ করো, 1800 কে 400 দিয়ে ভাগ করো, মিলবে না। কারণ 4-4-এ 16, 1600 হলো, নিচে 200 পড়ে রইলো, ভাগ যাচ্ছে না। 1800 সাল লিপ ইয়ার নয়, 1900 সাল লিপ ইয়ার নয়। তো যখন শেষে দুটো শূন্য থাকে তাকে 400 দিয়ে ভাগ করতে। এবার আমি প্রোগ্রামিং এ কিভাবে বোঝাবো প্রোগ্রামিং কে, যে শেষে দুটো শূন্য থাকে তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে, সেটা বোঝানোর জন্য এটা হচ্ছে সেই লজিক। প্রথমে আমি নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করলাম, দেখলাম যে শূন্য হচ্ছে কিনা। এবার চেক করছি যে নাম্বারটার শেষে দুটো শূন্য তো নেই, এবং চেক করছি যে ইয়ারটা 100 দিয়ে ভাগ করলে যেন জিরো না হয়, 100 দিয়ে ভাগ করলে যেন জিরো না হয়। এটা যদি ট্রু হয়, এটাও ট্রু হতে হবে, তাহলেই বলবো হ্যাঁ। যদি এই দুটোর যে কোনো একটা ফলস হয়, এক্ষেত্রে ফলস হবে। আমি এটাকে 4 দিয়ে ভাগ করলাম, মিলে গেল, কারণ 4 দিয়ে 1800 ভাগ যাবে। সেকেন্ডারটাকে এবার এটাকে 100 দিয়ে ভাগ করব, বলছি নট ইকুয়াল টু 0, বাট 100 দিয়ে ভাগ করলে তো 1800 কে 100 দিয়ে ভাগ করলে ভাগ চলে যাবে, তো তাহলে তো ট্রু হয়ে যাচ্ছে। বাট নট বলেছি এখানে, নট মানে চিহ্ন যেন না হয়, তখন বলবে ফলস, ভাগ তো যাচ্ছে, তো নট ইকুয়াল টু, এটা ফলস হয়ে গেল। একটা ট্রু, একটা ফলস, পুরোটা ফলস। এবার চলে যাবো আমরা অথবা, অথবা এবার 400 দিয়ে ভাগ করব, বা দেখবো যেটা শূন্য হচ্ছে কিনা। না শূন্য, সরি মডিউল হবে, তো শূন্য হচ্ছে না, তো বলবো এটা লিপ ইয়ার নয়। এবার এটা আমি অ্যালার্টে লিখে দিলাম। এটা হচ্ছে আমার কন্ডিশন। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে লিখবো লিপ ইয়ার, যদি না হয় নট লিপ ইয়ার। ডান। এবার আমি এটাকে লাইভ সার্ভার অন করলাম, আমাকে বলছে এখানে লিপ ইয়ার নয়, নট লিপ ইয়ার। আচ্ছা এবার আমি অন্য সাল দিই, 1800 সাল ছেড়ে দিয়ে আমি 2020 করে দিই, বলছে হ্যাঁ এটা লিপ ইয়ার। দেখো কত ইজিলি আমরা টার্নারি অপারেটর দিয়ে কোনো কন্ডিশন চেক করতে পারি। এটাকে টার্নারি অপারেটর বলি, কন্ডিশনাল অপারেটরও বলে থাকি, বাট এটা নেচার বেসিক্যালি টার্নারি অপারেটর। বলো, আজকে আমি অপারেটর গুলো বোঝালাম, কারোর যদি কোনো কোয়েরি থাকে বলো। হ্যাঁ, অর দিয়ে যেটা হচ্ছে যে ইয়ার আর ভাগ হলো 400, এটা ডাবল ইকুয়াল টু, মানে কন্ডিশনাল চেকটা কেন দিয়েছে? কন্ডিশন তো চেক করতেই হবে, 400 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হচ্ছে কিনা দেখতে হবে। ভাগশেষটা শূন্য হতে হবে, তবেই তো জানবো ভাগটা মিলেছে। ভাগশেষ মানে কি, নিচে যেটা পড়ে থাকে। তুমি যদি অঙ্ক করো,
তোমাকে 2020 সাল দিয়ে দিয়েছে, তুমি কি করে বলবে এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়? তো 2020 তুমি কি করবে, তাকে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করে 4 5 20, দুটো পরপর 2 নামলো, একবারে দুটো নামালাম, এখানে একটা শূন্য বসালাম, আবার 4 5 20। তো কি দেখে তুমি বলছো এটা লিপ ইয়ার? না এইখানে শূন্য আছে বলে, এইখানটা শূন্য আছে বলে, তাই তো বলছো লিপ ইয়ার, নাহলে কি বলতে? জি ভাইয়া, থ্যাংক ইউ, এটা কি, বুঝতে পারছি। এটা কি, এটা ভাগশেষ। আর এটা কে কে বের করে? না এটা হচ্ছে 2020 পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 0। মানে 2020 কে 4 দিয়ে ভাগ করলে যেটা রেজাল্ট আসবে সেটা শূন্য সমান। বুঝতে শেষে পেরেছো? লাস্টে আমরা, হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে ভাইয়া। লাস্টে আমরা ইন্টিগ্রেটিভ সাইন, ওটাকে কি বলে আমি ভুলে গেছি, ইন্টিগ্রেটিভ সাইনটা কোনটা? যে এটা? দিয়েছেন, এইটা? এই যে লজিক লেখার পরে, হ্যাঁ লাস্টে এটা, ওই যে এই যে ভাইয়া লিপ ইয়ারের আগে। ও এটা কোলন, এটা নট। না 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 না, এই যে আরেকটা আছে তো। এটা 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 কোশ্চেন মার্ক। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা কি বলে যেন ভুলে গেছি। কোশ্চেন মার্ক, ট্রু। 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 ট্রু মানে বাঁদিকের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা হবে। তো এখানে সবগুলোই কিন্তু পার্সেন্টেজ দিয়েছি, পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ শেষ। আমরা যখনই বের করতে চাই ভাগ শেষ দেখে বলি, যেটা ইভেন নাম্বার, যদি তোমার কাছে একটা নাম্বার দেয় সাপোজ 25, তুমি কি করে বলবে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তুমি মনে মনে একে 2 দিয়ে ভাগ করবে, 12 দুগুণে 24, বা প্রথমে 2 একে 2, তারপরে 5 নামবে, তারপরে 2 দুগুণে 4, নিচে 1 পড়ে থাকবে, যখনই নিচে 1 পড়ে থাকলো বলবে এটা বিজোড় সংখ্যা। যদি তোমাকে দিচ্ছে 26, তুমি কিভাবে করছো মনে মনে, 2 দিয়ে একে ভাগ করো, 2 একে 2, দেন 6, দেন 3 দুগুণে 6, 6, নিচে পড়ে রইলো 0। এখন এটাকে বলছি আমরা জোড় সংখ্যা। এই ভাগ ফলটা দেখে বলছি না কিন্তু, এটা ভাগ ফল, এটা মনে রেখো ভাগ ফল। এই রেজাল্টটা পেতে গেলে কি দিয়ে করতে হয়? না যদি তুমি চাও এই রেজাল্টটা পেতে, তখন তোমায় করতে হবে 26 ভাজিতক 2, তাহলে তুমি পেয়ে যাবে 13, এর রেজাল্ট বলবে 13। আর তুমি যদি লেখো 26 পার্সেন্টেজ 2, তোমাকে বলবে 0, এর রেজাল্ট বলবে 0। কারণ এ সবসময় ভাগ শেষটা বের করে, 26 কে 2 দিয়ে ভাগ করলে নিচে যেটা পড়ে থাকবে সেটা। তো আমি যখন এখানে লিখেছি এক্স, এক্স মানে 25, এক্স ভাজিতক 2 মানে মডুলাস, সরি এক্স মডুলাস 2, মানে আমি চাইছি এক্স কে 2 দিয়ে ভাগ করে তার ভাগশেষটা কত এখানে আনতে। সেটা যদি 0 সমান হয় তখনই এটা হবে। যদি 25 দাও তাহলে ভাগশেষ আমরা কত পাচ্ছিলাম 1, তাহলে এখানে রেজাল্ট আসবে 1। 1 আর 0 কি সমান? উত্তর হলো না, আর 1 আর 0 তো সমান নয়, তোমাকে সঙ্গে সঙ্গে বলে দেবে অড নাম্বার। তুমি যদি এখানে লিখো 26, এখন যদি তুমি করো এক্স মডেল 2, 0 আসবে, 0 0 কি সমান? বললাম হ্যাঁ, 0 0 সমান ট্রু, তোমাকে বলবে ইভেন নাম্বার। বোঝা গেছে পার্সেন্টেজটার কাজ কি, কেন ইউজ করছি? বাৎসরিক সমস্যা। প্রথমে বছরটাকে 4 দিয়ে ভাগ করবে। হ্যাঁ, লিপ ইয়ারের ফর্মুলা হচ্ছে যে প্রথমে ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, দেখতে হবে ভাগ মিলছে কিনা। ঠিক আছে? প্রথমে সালটাকে, আমার যদি একটা সাল থাকে এখানে, প্রথমে আমার ধরো 1800 সাল আছে। ও, প্রথম কাজ হলো একে 4 দিয়ে ভাগ করো। আমরা হিউম্যান, আমাদের ব্রেন অনেক ইন্টেলিজেন্ট, আমরা ডাইরেক্টলি এটাকে 400 দিয়ে ভাগ করে দেব। তার কারণ আমরা জানি শেষে দুটো শূন্য থাকলে 400 দিয়ে ভাগ করতে হবে।
আমি বললাম 4 4 16, নিচে পড়ে রইলো 2 0 0, তাহলে নিচে 200 পড়ে আছে, এটা লিপিয়ার নয় ভাই, বলে দিলাম, ডাইরেক্টলি বলে দিলাম লিপিয়ার নয়। কিন্তু আমার প্রোগ্রাম তো অত ইন্টেলিজেন্ট নয়, ওকে তো বলতে হবে যে একে তোমার 400 দিয়ে ভাগ, ও কি করে বুঝবে যে একে 400 দিয়ে ভাগ করতে হবে? তো প্রথম হচ্ছে আমি 1800 সালটাকে 4 দিয়ে ভাগ করব সবার প্রথম, দেখবো ভাগ যাচ্ছে কিনা। তো 4 3 বার 5 করে, নিয়মই তো এটা তো ফর্মুলা, এটা তো রুল, এটা তো ম্যাথামেটিক্যালি রুল। লিপ ইয়ারের কাজই তো 4 দিয়ে ভাগ করা, 4 বছর ছাড়া ছাড়া আসে না, তো 4 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে 2 এলো, এখানে একটা শূন্য নামলো, তো 4 5 20, 0, ওখানে একটা, হ্যাঁ এটা তাহলে লিপ ইয়ার হয়ে গেছে, 4 দিয়ে ভাগ করছি, শূন্য পেয়ে গেছি, তাহলে কি লিপ ইয়ার বলে দেবো? বলছে না, প্রোগ্রামে যখন করব না, যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, এইবার তুমি তাহলে এটাকে ভাগ করো 100 দিয়ে, এবার তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করে বলছে যেন না মেলে, 100 দিয়ে ভাগ করলাম, 100 একে 100, 8 0 0, 18 100, 800, 8 100 800, তো এখানে শূন্য হয়ে গেছে। তাহলে একে এবার কি নিয়ম ছিল, 4 দিয়ে ভাগ করলে শূন্য হবে, বাট 100 দিয়ে ভাগ করলে শূন্য হবে না, কিন্তু আমার তো এখানে দুটোতেই শূন্য হয়ে গেছে, তাহলে এটা ট্রু, এটাও ফলস, এটা ফলস। কারণ কি 100 আমার বলেছি শূন্য যেন না হয়, বাট এটা শূন্য করে দিয়েছে, তাহলে একটা ট্রু একটা ফলস। এইবার তাহলে এই কন্ডিশনটাকে ছেড়ে দেব, মানে এইটা আমার বাদ চলে গেল, এই ব্র্যাকেটেরটা বাদ, এবার চলে গেল অথবাতে। এবার আমরা যাবো তাহলে 400 দিয়ে ভাগ করব, তাহলে সেই ঘুরে ফিরে প্রোগ্রামে 400 দিয়েই ভাগ করছে। আমি ডাইরেক্টলি প্রথমবারে, আমরা যেহেতু হিউম্যান, আমরা ডাইরেক্টলি 400 দিয়ে ভাগ করে বলে দিয়েছিলাম। এইবার প্রোগ্রাম যাচ্ছে 400 দিয়ে ভাগ করতে, গিয়ে বলছে 4 4 16, নিচে 200 পড়ে রইলো, না রাত যাবে না ভাগ, তাহলে যাচ্ছে 0 হচ্ছে না, 0 হচ্ছে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। তো প্রোগ্রাম বলে দিল ভাই এটা লিপ ইয়ার নয়, বুঝতে পারলে? হ্যাঁ লিপ ইয়ার হচ্ছে 4 400 দিয়ে, এটা নিয়ম, রুল, অঙ্কের নিয়ম, অঙ্কের নিয়ম। তো এটা আমরা অপারেটর যেগুলো ছিল সেগুলো বোঝার চেষ্টা করছি। অপারেটর খুব ভালো করে বুঝবে, কারণ অপারেটর দিয়েই কিন্তু পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে। প্রোগ্রামিং এর কি কি জিনিস পিলার, পিলার হচ্ছে ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল, দেন অপারেটর, কন্ডিশনাল কনস্ট্রাক্ট, কন্ডিশন, ইফ এলস, কন্ডিশন, আর লুপ। এই চারটে জিনিস হচ্ছে প্রোগ্রামিং এর পিলার। লুপ, এই চারটে ভালো করে আমাদের বুঝতে হবে। এই চারটে যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে করতে পারবে। ভেরিয়েবল, অপারেটর, কন্ডিশন, লুপ, চারটে যে ভালো করে বুঝতে পারবে, পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং সে ভালো করে শিখতে পারবে। আর যত ইন্টারভিউ হয়, ইন্টারভিউ কোশ্চেন এই চারটে সেকশন থেকেই জিজ্ঞেস করে, এর বাইরে খুব কম, খুব কম। এবার কিছু স্পেসিফিকেশন থাকে সেগুলো থেকে জিজ্ঞেস করে। টেকনিক্যাল টেস্টে ইন্টারভিউ যখন যায়, সব লুপ থেকে লুপ থেকে লুপ থেকে লুপ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে লুপ থেকে। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কন্ডিশন। যখন কোনো কিছু চেক করতে হবে, এটা হলে কি হবে, এটা না হলে কি হবে, এটা যদি হয় তাহলে আবার এটা হবে, তো তার জন্য আমাদের ইউজ করতে হয় কন্ডিশন। কন্ডিশন চেক করতে গিয়ে আমাদের কি লাগে, ইফ এলস, দেন ladder if else, switch case, nested if else। if else
nested if else, ladder if else, and switch case, and nested switch case. এর মধ্যে সুইচ কেসটার ইউজেস মানে খুব বেশি নয়, ভাস্টলি ইউজ করি না, বাট কিছু সিচুয়েশন থাকে যেখানে আমরা সুইচ কেসটা ইউজ করি, দরকার লাগে। বেশি ইউজ করা হয় ইফ এলস, ল্যাডার ইফ এলস, নেস্টেড ইফ এলস। এর পরের চ্যাপ্টারে আমাদের সেটার উপরে কনসেন্ট্রেট করা আছে। এটা ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টার। চলো থার্ড চ্যাপ্টারে আমরা যাই। থার্ড চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট কন্ডিশন অ্যান্ড লুপ, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কন্ডিশন অ্যান্ড লুপ। আগে সিনট্যাক্স বুঝতে হয়, যে কোনো প্রোগ্রামিং এ আগে সিনট্যাক্স বুঝবো, তারপরে প্রোগ্রাম করতে হয়। সো ইফ এলস, যখন আমি কিছু কন্ডিশন চেক করতে চাইছি, ইফ এলস, সুইচ কেস, ইফ এলস ইফ, ল্যাডার ইফ এলস যেটাকে বলা হয়, ইফ এলস, সুইচ কেস, ইফ এলস ইফ, আর এরপরে আছে লুপ। তো এটার আমরা কিছু প্রোগ্রাম দেখি। তো সিনট্যাক্স দেখে নি। এটা হচ্ছে ফ্লোচার্ট। ইফ এর মধ্যে কি থাকবে না, কন্ডিশন। কন্ডিশন তো দুটোই রেজাল্ট দেবে, হয় ট্রু, হয় সত্য, না হলে মিথ্যা। হয় বলবে হ্যাঁ এটা ট্রু, না হলে বলবে ভাই এটা ফলস। যদি ট্রু হয় তাহলে তুমি যেটা করতে চাও ইফের ভিতরে যেটা লিখবে সেটা হবে। যদি কন্ডিশন ফলস হয় প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। এই যে ইফের ভিতরে কন্ডিশন, কন্ডিশনের যে ব্র্যাকেটের ভিতরে যেটা করতে চাও সেটা তুমি এখানে লিখবে। আর এলস এ যদি তোমার কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এলস বলবে যেটা তুমি করতে চাইছো এটা মিথ্যে হলে যেটা চাও সেটা। ফ্লোচার্ট, কন্ডিশন ট্রু হলে যেটা তুমি ব্র্যাকেটে দিচ্ছ সেটা, ফলস হলে এলসে যেটা করছো সেটা। সেখানে একটা প্রোগ্রাম দিয়েছে দেখো। প্রথমে আমরা দিলাম ভ্যার এক্স ইকুয়াল টু প্রম্পট। প্রম্পট মানে ইউজারের থেকে একটা নাম্বার নেব, ইউজারকে বলছি এন্টার ইওর এজ, তুমি তোমার এজটা দিলে। এবার চেক করলাম এজটা কি 20 থেকে বেশি, তুমি যে এজটা দিচ্ছ সেটা 20 থেকে যদি বেশি হয়, যদি তুমি এখানে 20 বেশি দাও তাহলে ট্রু বলবে, তখন বলবে ইউ আর রাইট ফর ভোট। আর যদি 20 কম দাও তখন তোমায় বলবে ইউ আর টু ইয়াং। তো দেখি, তবে একটা নতুন ফাইল নিলাম, এখানে আমি কন্ডিশন নাম দিলাম, কন্ডিশন ডট এইচটিএমএল। এর ভিতরে আমরা স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এক্স ইকুয়াল টু ফ্রম, PROMPT, এন্টার এজ। এই প্রম্পটের কাজ কি, এটা রান করলেই বুঝতে পারবে, রাইট সার্ভারে রান করো। এটা হচ্ছে প্রম্পট। এই যে দেখো এজ নেওয়ার জন্য একটা জায়গা দিচ্ছে, এটাকে বলি প্রম্পট। এবার তুমি এখানে লিখছো 25, যখনই 25 করে ওকে করলে সেটা এক্স এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার আমি বললাম যে যদি এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 20 হয়, 20 বেশি হয়, তাহলে আমি লিখবো ডকুমেন্ট ডট রাইট ভোট, ইউ ক্যান কাস্ট ভোট। আর যদি না হয়, যদি 20 কম দাও তুমি, এলস। এলস তুমি এর পাশে লিখতে পারো, নিচে লিখতে পারো, ব্র্যাকেটটা তুমি নিচেও দিতে পারো, পাশেও দিতে পারো, এটা কোনো ম্যাটার নয়। একটু স্পেস দিয়েও দিতে পারো, কারণ আমরা প্রথম দিন করেছিলাম যে ইগনোর করে কোনো ব্ল্যাঙ্ক স্পেস। এখানে এলসে আমরা কি দিলাম না, ক্যান নট। ডান। চলো প্রথমে আমাকে চাইছে, আমি দিলাম 18, আমাকে বলছে ক্যান নট কাস্ট ভোট, তুমি ভোট দিতে পারবে না। আমি বললাম 25, বলছে হ্যাঁ ক্যান কাস্ট ভোট, তুমি ভোট দিতে পারবে। এখানে দেখো কন্ডিশন চেক করেছি যে যদি এখানে সবসময় রিলেশনের অপারেটর ইউজ হবে, কিন্তু ইফ এর ভিতরে কন্ডিশন চেক করতে গেলে রিলেশনের অপারেটর ছাড়া আমরা পারবো না। কন্ডিশন চেক করতে গেলে গ্রেটার দ্যান, লেস দ্যান, নট ইকুয়াল টু ব্লা ব্লা ব্লা, এগুলো তোমায় দিতে হবে। এ শুধুমাত্র চেক করবে যে এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি 20 থেকে বেশি, বলবে ট্রু অথবা ফলস। যদি ট্রু হয় তখন বলবে এটা, যদি ফলস হয় তাহলে বলবে এটা। সেটা হচ্ছে কন্ডিশন যখন আমরা চেক করি, ট্রু অথবা ফলস।
আচ্ছা ভাইয়া, আর আমার একটা কোয়ারি ছিল, সেটা হচ্ছে প্রম্পট তো আপনি যেটা দেখিয়েছেন আসছে, এই প্রম্পট আনার জন্য তো আলাদা একটা ফাংশন লেখা লাগে, সেটা কি ফাংশনটা একটু বলবেন? প্রম্পট লেখার জন্য শুধু প্রম্পট লিখলেই হয়, আর কিছু লিখতে লাগে না, শুধু প্রম্পট। এই যে প্রম্পট লিখলেই এটা চলে আসবে, যেটা এটা ঠিক আছে। এটা জাভার নিজস্ব একটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব তৈরি করা ফাংশন। এইবার এখানে একটা গন্ডগোল দেখো, ধরো আমি বলে দিচ্ছি রাম, কি বলছে, এ বাবা নাম লিখলে কেন এটা আসছে, আমি লিখলাম রহিম, মানে রহিম কেন হবে? তো আমাকে বলতে হবে তুমি ইনভ্যালিড ভ্যালু দিয়েছো। ইনভ্যালিড, ওটা তো নাম্বার নয়, ওটা তো নাম্বার নয়। তো সেটা কি করে দেখবো? এটা তো নাম্বার নয়, নাম নাম দিচ্ছি তো, নামটা তো কি আর নাম্বার হলো? তো তাহলে কি করে চেক করব? এটা আমরা চেক করেছি আপাতত 20, দেন এটা করেছি আমরা এলসে করেছি ক্যান নট কাস্ট। তো এর জন্য যেটা করতে হবে, এই এক্সটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। এক্সটাকে আমাকে নাম্বারে কনভার্ট করে, এখানে বাই ডিফল্ট এক্স কি দেখাচ্ছে দেখো, এক্স কি দেখাচ্ছে এখানে, স্ট্রিং। অদ্ভুত, কেন স্ট্রিং দেখাবে? হ্যাঁ, এইচটিএমএল পেজ থেকে প্রম্পট হোক, ইনপুট টাইপ টেক্সট বক্স হোক, যে কোনো ভ্যালু যায় সেটা স্ট্রিং ফরম্যাটে সেভ হয়। উপায়, উপায় এটাকে নাম্বার করে নেবে কিভাবে, এর আগে শুধু একটা কথা লিখে দেবে, নাম্বার। এবার করেছি নাম্বার গ্রেটার দেন যদি 20 হয় তাহলে বলছি ক্যান কাস্ট ভোট, ইফ ইফ আরো একটা কন্ডিশন, দেন নাম্বার এক্স লেস দেন 20 যদি হয়, ক্যান নট কাস্ট। এইবার দেব এলস, ডকুমেন্ট ডট রাইট, তুমি ক্যারেক্টার এন্টার করেছো, মানে তুমি নাম্বার দাওনি সেটা বলতে চাইছি। চলো এবার দেখা যাক। এইবার ধরো আমি দিচ্ছি রহিম, তুমি ক্যারেক্টার এন্টার করেছো, ধরো এবার দিচ্ছি 58, বলছে হ্যাঁ তুমি ভোট দিতে পারবে, ইউ ক্যান কাস্ট। আমি দিচ্ছি 15, ক্যান নট কাস্ট ভোট, তুমি ভোট দিতে পারবে না। দেন আমি এখানে দিচ্ছি এইচ, তুমি ক্যারেক্টার এন্টার করেছো। এটাকে বলছি আমরা নেস্টেড ল্যাডার ইফ এলস বা ইফ এলস ইফ। একটার বেশি যদি দুটো কন্ডিশন থাকে, এখানে দুটো কন্ডিশন আছে, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। তো একের বেশি কন্ডিশন থাকলে পরপর এলসিফ 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 শেষে গিয়ে এলস, মানে উপরের যে এগুলো কোনোটাই যদি ম্যাচ না হয় তখন এটা। যখন নাম্বার 20 বেশি দিচ্ছে এই কন্ডিশনটা ম্যাচ হচ্ছে দেখিয়ে দিচ্ছে, যখন 20 কম দিচ্ছি তখন এটার ম্যাচ হচ্ছে দেখিয়ে দিচ্ছে, যখন 20 কম বা বেশি নয় কোনো ক্যারেক্টার দিচ্ছি এটা ম্যাচ হচ্ছে না, এটাও ম্যাচ হচ্ছে না, তখন এটা বেশি দিচ্ছে। বুঝতে পারলে? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, আজ অনেক ক্লাস নিয়ে এসেছেন ভাইয়া, আর নিয়েন না। জিজ্ঞেস করাবো না। তাহলে আমরা ইফেলস মোটামুটি করার চেষ্টা করছি, এটা তোমরা স্টাডি করো, ভিডিওটাও দেখো, দরকার হলে তোমরা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারো, আরো একটা প্রপার আইডিয়া তুমি পাবে। ইফেলস খুব ভালো করে করতে হবে, তারপরে সুইচ কেস। তো এবার তোমাদের যে ফাইনাল এক্সামটা আছে, ইফ এলস থেকেই কোশ্চেন আসবে, যতটুকু করিয়েছি এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবে, আর এক্সট্রা কিছু কোশ্চেন থাকবে না। জাভা যে কোয়েরি থেকে যদি কোশ্চেন থাকে আমাকে বলবে, আমি যে কোয়েরি কোশ্চেন হেল্প করে দেবো, আর ফটোশপে যদি কোশ্চেন থাকে হেল্প করে দেবো। বাকি এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্টে তো কোশ্চেন পেয়ে যাচ্ছ ম্যাক্সিমাম, আর ইংলিশ, এই কোশ্চেন গুলো তোমরা অ্যান্সার করবে এইখান থেকে। যদি যে কোয়েরি আর ফটোশপে, যে কোয়েরি থেকে দিলে দুটো কোশ্চেন দেবে, ফটোশপ থেকে দিলে 3টে বা 4টে কোশ্চেন দেবে। যদি তোমরা আনকমন পাও আমাকে বলবে, আমি ডকুমেন্ট পাঠিয়েছি কোশ্চেনের স্যাম্পল,
পরীক্ষাটা দিয়ে দিও 6 তারিখে, তোমরা চাইলে ক্লাসেও দিতে পারো বা তোমরা চাইলে নিজেরাও বাড়িতে দিয়ে নিতে পারো, আজকেই দিয়ে দিতে পারো। 3বার চান্স আছে, প্রথমবার যদি মনে হয় কম মার্কস পেয়েছো, পরের বারে একবার দেবে আমার হেল্প নিয়ে, আমাকে বলবে যে একটু হেল্প করে দিন। 3বার চান্স আছে, তো তোমরা দিতেই পারো, একবার সাহস করে দিতেই পারো। ঠিক আছে, চলো তাহলে আজকে আর কিছু করছি না। ভাইয়া ওই টেমপ্লেট ডাউনলোড করার একটু দেখান কোনটা ওয়েবসাইটে। বলো তো? টেমপ্লেট, সরি সরি সরি। সো টেমপ্লেট ডাউনলোড করার জন্য ফ্রি টেমপ্লেট এখানে লিখবে, অনেক আছে, থিম ফরেস্ট আছে, HTML CSS তুমি এখানে লিখে দেবে, এই যে freecss.com, এখান থেকে ফ্রিতে অনেক পাওয়া যায় ভালো ভালো, freecss.com। এবার দেখো এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, ধরো আমি আইসক্রিম এটা যেটা আছে এটা নিই বা এটা নিচ্ছি এটা, তো প্রথমে এটা ক্লিক করলাম, তো এখানে চলে এসছে ডাউনলোড, আর এখানে লাইভ ডেমো, আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। তুমি লাইভ ডেমো করে আগে দেখে নেবে তোমার ভালো লাগছে কিনা। এটা ডেস্কটপে আমি ডাউনলোড করছি, ডেস্কটপে নর্মালি ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড। এবার এই ফাইলটাকে তুমি এক্সট্রাক্ট করে এটা ক্লোজ করে দিই। এটাকে এক্সট্রাক্ট করে নাও, এক্সট্রাক্ট করার পর এর ভিতরে এই যে এই ফোল্ডারটা পাবো আমরা, এই যে মিডিয়ন। এবার আমরা ভিজুয়াল স্টুডিওতে গেলাম, ওপেন ফোল্ডার, আগে এই ফোল্ডারটাকে বন্ধ করে দিই, ক্লোজ ফোল্ডার, ক্লোজ ফোল্ডার, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, এটাকে ওপেন করে নাও। এবার এখানে কিছু ফাইল আছে, দেখো নিউজ আছে, ইন্ডেক্স হচ্ছে মেন ফাইল, এগুলো বাদ দাও, লিঙ্কটিং গুলো ছেড়ে দাও। এইখান থেকে প্রথম থেকে চেক করে দেখো, কমেন্ট দিয়ে আছে, এটা হেডিং সেকশন, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখে নিই কেমন লাগছে। এটা হচ্ছে আমার টেমপ্লেটটা, খুব অল্প পেজের মধ্যে আছে, 1 2 3 4 5 6টা পেজ আছে। এই যে এটাকে একটু জুমটা কমিয়ে দিই, তো দেখো সুন্দর লাগছে এটা। এবার তোমার যদি মনে হয় মেনুগুলোকে চেঞ্জ করব, বা তুমি এখানে কোনো কন্টেন্ট বা পিকচার কিছু চেঞ্জ করবে, দেখো সুন্দর চলে এসছে। এবার তুমি সেই পার্টিকুলার ধরে ধরে যাবে, ধরো এখানে আমি প্রথমে এলাম, এটা হেডার কল, এখানে আমার মোবাইল নাম্বারটা অ্যাড করব। তো প্রথমে দেখলাম যে এই যে টেলিফোন কন্টেনার, এখানে একটা দেওয়া আছে ইমেজেস কল, তো এখানে দিয়ে দিলাম আমার নাম্বারটা 9851613685। তারপরে সোশ্যাল নেটওয়ার্কিং, ইমেজ দিয়ে দিয়েছে একটা, হাইপার লিঙ্কে আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তো facebook.com, দীপঙ্কর দাস, সেটা কপি করলাম, দিয়ে দিলাম। এবার তোমার সিমিলারলি এটা টুইটারে দিয়েছে, টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দাও, এটা কিসে দিয়েছে, এটা তোমার ইনস্টাগ্রাম, তুমি ইনস্টাগ্রাম দিয়ে দাও, এটা কাজ কমপ্লিট। সেভ করলাম, পেজে যাও, রিফ্রেশ করো, দেখো এখানে অটোমেটিক নাম্বার চলে এসছে আমার, এখানে যখন ক্লিক করব ফেসবুকে চলে যাবে আমার, চলে এলাম। এরপর এটা এটা হিডার সেকশন কমপ্লিট, কমপ্লিট। আর কি আছে না, আর এখানে এই যে ইনস্টাগ্রাম হয়ে গেছে। এইবার এখানে এলাম, এবার হচ্ছে এই সেকশনটা, এই যে লোগো মিডিয়ান, এবার খুঁজে দেখো লোগো, এই যে এটা হচ্ছে আমার কন্টেনার ন্যাপবার, এই যে যেটা আমরা শিখেছিলাম, ন্যাপবার এক্সপ্যান্ড, এলজি কাস্টম ন্যাপবার, দেন প্যাডিং টপ, ন্যাপবার ব্র্যান্ড, এই যে এই লোগো। এবার তোমার কোম্পানির যে ছবিটা আছে সেটা তুমি এখানে দিয়ে দাও, তোমার কোম্পানির লোগোটা। এবার হোমটা চেঞ্জ করব, নিচের দিকে গেলাম, নিচে 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 নিচে, হোম 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 হোম, এই যে হোম, হোম অ্যাবাউট, কন্ট্যাক্ট, মেডিসিন, অনলাইন বাই, তোমার যা যা চেঞ্জ করো তুমি এখানে চেঞ্জ করো। বুঝতে পারছো হ্যাঁ সাহিন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ তো এবার তুমি ইজিলি পারবে। এবার তো এটা হচ্ছে পরের সেকশনটা, হিডার সেকশন শেষ হলো, এবার স্লাইডার, এই সেকশনটা, এই সেকশনটা যদি তুমি চেঞ্জ করতে চাও, এবার স্লাইডার ক্যারোজেল, এই যে দেখো ক্যারোজেল ইউজ করেছে, তো টার্গেট দিয়েছে তোমাটা 1 2 3, তিনটে ছবি দিয়েছে। এবার তোমার ছবি চেঞ্জ, এই যে ইমেজ এসআরসি, তোমার ক্যারোজেলের পিকচার দিয়ে দিলে, তুমি কি লিখছো এখানে লিখে দাও, এখানে লরেন প্যারাগ্রাফে তুমি লিখে দাও, এই যে নিচে যে লেখাটা আসছে সেটা আসবে, বাস এইভাবে তুমি চেঞ্জ করো দেখে দেখে, পরপর পরপর করে, ডিফিকাল্ট তো কিছু নেই।
হ্যাঁ ভাই ওয়েবসাইটটা আর কি ভালো, হ্যাঁ, আমি আর কি এটা এই যে খুঁজে পাচ্ছিলাম না এরকম। ecss.com, এখানে অনেক টেমপ্লেট পাবে। এগুলো ডেভেলপাররা তাই করে। আমাকে একটা ডিজাইন করতে গেলে আমি কি এ করবো, ডাউনলোড করলাম, এবার নিজের মতো করে কাস্টমাইজেশন করব আর ডেলিভারি করে দেব। আমি জানি যে কোথায় কাস্টমাইজ করতে হয়, ম্যাপডারে কোথায় করলে চেঞ্জ হয়, কোথায় করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, সেগুলি তো আমরা ক্লাসে শিখলাম। রো কি হয়, কলাম কি হয়, কলাম এমডি মানে কি হয়, এগুলো আমরা শিখেছি বুটস্ট্র্যাপে। সেগুলো দিয়েই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। তো লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে কোনো কারণে আমাকে বলছিল যে সোর্স কোডটা পাঠাতে, মানে হচ্ছে ইন্ডেক্স ফাইল। আপনি যেটা কিভাবে পাঠান, যেটা আমি একবার জিপ করছি, জিপ করেও দেখি মেইলে যায় না। এই প্রবলেমটা কেন হয়েছে ভাই? জিপ করলে যদি তার মধ্যে জেএস ফাইল থাকে, জাভাস্ক্রিপ্টের ফাইল থাকে, তাহলে মেল করে যাবে না। ও তখন আচ্ছা। কি করতে হবে, কারণ জাভা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকলেই, জাভাস্ক্রিপ্টের ফাইল থাকলেই ব্লক করে দেবে। তখন তুমি এটাকে ড্রাইভে আপলোড করবে, তার লিঙ্কটা মেল করে দেবে। এটার উপায় হচ্ছে জাভাস্ক্রিপ্ট থাকলে কি করতে হবে ভাই? বুঝি নাই, বা জাভাস্ক্রিপ্ট থাকলে কি করতে হবে? ড্রাইভ, তোমার ড্রাইভ তো আছে, গুগল ড্রাইভ, হ্যাঁ হ্যাঁ, ড্রাইভ, হ্যাঁ ড্রাইভ থেকে। ড্রাইভে আপলোড আচ্ছা করবে। ড্রাইভে আপলোড করার পর মেল যখন লিখবে, মেলে গিয়ে এখানে একটা অপশন আছে দেখবে, ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ। এখানে গিয়ে তোমার ফাইলটা যেটা আছে সেটা সিলেক্ট করে লিংক করে দেবে, এই যে চলে যাবে। বুঝতে পারলেন? কি ভাই, এটাই আমি জিএস ফাইল ছিল তো যাচ্ছিল না আমার। যে select করবে, আমি যদি এখন এখানে অ্যাটাচ করি আমার ডেস্কটপের ওই যে মিডিয়ান বলে যে ফাইলটা ছিল না, আমাকে এক্ষুনি এখানে বলবে ব্লক সিকিউরিটি রিজন। এই যে দেখো, ব্লক ফর সিকিউরিটি রিজন। তার কারণ জেএস ফাইল আছে, তুমি জেএস গুলোকে ডিলিট করে দাও, তাকে সাথে সাথে নিয়ে নেবে। তো তখন জি ভাই, আমি বুঝতে ড্রাইভে গিয়ে আপলোড করবো, করে তার লিঙ্কটা শেয়ার করে দেবো। চলো সাইন, তাহলে পারলে এটা ডিজাইন, নিজের মতো করে ডিজাইন করে দেবে, ছবিগুলো নিজের মতো করে পুট করে দেবে, করে নিজের মতো করে এখানে ছবি টবি দিয়ে চেঞ্জ করে বাস দিয়ে দাও, হয়ে গেল কমপ্লিট। ওকে ভাই, থ্যাংক ইউ। বাস, খুব ইজি। একবার যখন শিখে গেছো, এবার তুমি নিজে থেকেই পারবে মডিফাই করতে, চাইলে নিজেও অ্যাড করতে পারবে, সেই নলেজটা অন্তত হয়ে যাওয়া উচিত এতদিনে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে আজকে জাভাস্ক্রিপ্ট দেখলাম, জাভাস্ক্রিপ্টটা একটু দেখো, পরের দিন আমরা আবার সুইচ কেস থেকে করব। এক্সামটা কমপ্লিট করো, সুইচ কেস থেকে আমরা স্টার্ট করব। এই কোর্সটা আরো একটু দেখবো, আরেকটু ইপেলস দেখবো, তারপর সুইচ কেসে যাবো। ঠিক আছে, চলো বাই বাই, ঠিক গুড আছে নাইট। ভাই। গুড।